প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। কি বলছে কি আমরা মাঝে মধ্যে নিটের লাইন থেকে মানে এনসিটি লাইন থেকে একটু বাইরে বেরিয়ে গিয়ে বুঝে নেব। বলা হচ্ছে ডেভেলপমেন্ট, গ্রোথ এবং ডিফারেন্সিয়েশনের যোগফল। বিকাশ, বৃদ্ধি এবং বিভেদীকরণ এর হচ্ছে দুটো প্রসেসের সমাহার। তাহলে গ্রোথটা কি? গ্রোথটা হচ্ছে যেটা বললাম ইরিভার্সিবল চেঞ্জ। আর ডিফারেন্সিয়েশনটা হচ্ছে কোনো একটা কোষ বা অঙ্গ বা অঙ্গাণু যখন সে তার নিজের বৈশিষ্ট্য চেঞ্জ করে অন্য বৈশিষ্ট্য যায় এবং সেই বৈশিষ্ট্য বজায় রাখে, যেটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু হয় বা পার্মানেন্ট সেল। সেই পার্মানেন্ট সেলটা পরবর্তীতে যখন একটি এমন টিস্যু বা সেলে পরিণত হয়, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। যেমন আমি বলছিলাম যে জাইলেম তৈরি করবে কি হচ্ছে, মনে করো আমি দেখাচ্ছি, এই হচ্ছে একটা সেল। সেলটাকে তুমি মনে করতে পারো রুট এপিক্যাল সেল বা ফুট এপিক্যাল সেল, অগ্রস্থ ভাজক কলা মূলের বা কাণ্ডের। এই যখন ডিভাইড করবে সে হচ্ছে অ্যারিথমেটিক ডিভাইড, মানে সে হচ্ছে সরল রৈখিক ডিভাইড করছে। কি করছে? আরেকটা মেরিস্টেমেটিক সেল তৈরি করছে, আর একটা পার্মানেন্ট সেল তৈরি করছে। এইটা আবার পুনরায় কি তৈরি করছে? একটা পার্মানেন্ট সেল তৈরি করছে, আরেকটা ডিভাইড করে মেরিস্টেমেটিক সেল তৈরি করছে। তাহলে পার্ট ডিভিশনে একটি করে সেল অ্যাড হচ্ছে, দুটো কিন্তু অ্যাড হচ্ছে না। এবার এই সেলটা, এই পার্মানেন্ট সেলটা যখন পরিবর্তিত হয়ে, মনে করো সাপোজ প্যারেনকাইমা টিস্যু, প্যারেনকাইমা কলার বা প্যারেনকাইমা কলার কোষ আমরা জানি, তারা পরিবর্তন হয়ে এই প্যারেনকাইমা কলা কোনটা না ফাউন্ডেশন অফ প্লান্ট টিস্যু। প্যারেনকাইমা থেকে কোলেনকাইমা হতে পারে, স্ক্লেনকাইমা হতে পারে, অ্যারেনকাইমা হতে পারে, কোলেনকাইমা হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। কিন্তু তার মধ্যে জীবিত কোষ যদি হয়, সেই জীবিত কোষ যেটা পার্মানেন্ট, সেটা কিন্তু আবার পরিবর্তিত হয়ে তোমার মেরিস্টেমেটিক টিস্যুতে আসতে পারে। আর যদি না হয় তাহলে কিন্তু কোলেনকাইমা হয়ে গেল, আসতে পারে, কিন্তু প্যারেনকাইমা হলো আসতে পারে। কিন্তু স্ক্লেনকাইমা যদি হয়ে যায় মৃত, যার সাইটোপ্লাজমই নেই, সে কিন্তু আর আসতে পারবে না। এবার দেখা গেল এ পরিবর্তিত হয়ে একটা জাইলেম তৈরি করেছে। তাহলে এইখান থেকে এইটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। একদম টোটালটা যদি বলি, এখান থেকে এটাও ডিফারেন্সিয়েশন, মানে পরিবর্তিত হয়ে গেছে। কিন্তু যদি এরকম হতো, এই একটা কোষ ডিভিশন হয়ে সেম কোষ পার্মানেন্ট সেল, এটা আবার পরিবর্তন হবে। এটা আমি আর নিচ্ছি না, আমি এখান থেকে দেখাচ্ছি। এখান থেকে আবার একটা মেরিস্টেমেটিক সেল, আর এই কোষ, এটা তো হবে না মেরিস্টেমেটিক সেল কখনোই, যদি না সেটা রিভার্সিবল হয়। তাহলে এটা পরিবর্তিত হয়ে কি হচ্ছে, কোনো কারণে হয়ে যাচ্ছে একটা পার্মানেন্ট সেল, যেমন জাইলেম ফিরে আসতে পারবে না। অথবা এটা পরিবর্তিত হয়ে আবার সেল ডিভাইড করলো, একটা আসলো, সেইখান থেকে আবার এরকম হলো, আবার পার্মানেন্ট সেল হলো। এবার কোনো কারণে এইটা যদি এমন পার্মানেন্ট সেল হয়েছে, যে পার্মানেন্ট সেলটা পরবর্তীতে পরিস্থিতির চাপে বা পরিস্থিতি অনুযায়ী সে আবার মেরিস্টেমেটিক সেলে পরিবর্তন হলো, তাহলে এইখান থেকে এইটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, এখান থেকে এটা হচ্ছে ডি ডিফারেন্সিয়েশন। এটা আবার যখন দুটো কোষ হবে, একটা হচ্ছে মেরিস্টেমেটিক সেল আর একটা হচ্ছে পার্মানেন্ট সেল, তাহলে এইটা আবার এখান থেকে এটা হয়ে গেল রিডিফারেন্সিয়েশন। তাহলে আমরা মনে রাখবো ডি ডি আর, পরিষ্কার কথা, ডিডিআর ডিডিআর, ডিফারেন্সিয়েশন, ডি ডিফারেন্সিয়েশন আর হচ্ছে রিডিফারেন্সিয়েশন। এই তিনটে
পদ্ধতির মাধ্যমে ঘটতে পারে। সেটাই বলা হয়েছে এখানে যে ডিফারেন্সিয়েশন কিন্তু ডেভেলপমেন্টের একটা অঙ্গ। ডেভেলপমেন্ট হচ্ছে সম্পূর্ণ বিকাশ। To being with it is essential and sufficient to know that development of a natural plant from a zygote, that is fertilized egg, follow a precise and highly ordered succession of events. Very important line, খুব ইম্পর্টেন্ট লাইন। এখানে বলা হচ্ছে একটি জাইগোট, যেমন মনে করো একটা বেনিয়ান ট্রি, একটা বড় বৃক্ষ, একটা বড় গাছ তৈরি হয়েছে, একটা বেনিয়ান ট্রি তৈরি হয়েছে। সেই গাছটা একটা ছোট্ট একটা জাইগোট থেকে কিন্তু শুরু হয়েছে। এর জার্মিনেশন হয়েছে, তারপরে এই আস্তে আস্তে বড় বৃক্ষ হওয়া শুরু করছে, করে আস্তে আস্তে চলছিল। তো এই যে একদিন এটা মারা যাবে, এই গাছটা মারা যাবে। আর যদি বটানিক্যাল গার্ডেনের মতন বট গাছকে যদি ট্রিট করা হয় তাহলে আজীবন বেঁচে থাকবে। বটানিক্যাল গার্ডেনে যে বট গাছটা আছে সেরকম যদি ব্রাঞ্চ থেকে অ্যাডভেন্টিসের রুট থেকে যদি পরপর পার্ট এনে 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 বাঁশের মধ্যে দিয়ে যদি একবার যাও, দেখতে পাবে ওখানে যে ওটা বারবার কিন্তু বাড়তেই থাকবে, এর পাশে মরতে মরতে যাবে, এর পাশে বাড়তে বাড়তে যাবে। সেটা হচ্ছে অন্য কথা। তাহলে এটা হচ্ছে প্রিসাইজলি এবং হাই অর্ডারলি ওয়ে। তাহলে একটি জাইগোট থেকেই কিন্তু যে কোনো ইয়েতে লাইফটা শুরু করে, একটি জাইগোট থেকে। During this process, a complex body organization is formed and produce root, leaf, branch, flower, fruit, seed and eventually they die. যে কথাটা বলছিলাম যে প্রথমে তার ফল, মূল, পাতা, কাণ্ড, ফুল, ফল, সিড হয়ে আলটিমেটলি ডাই হবে। তো আমরা জানি একটি যদি সিড হয়, তাহলে এই যদি সিডটা হয়, তুমি মনে করো মটর দানা বা ছোলা তুমি যদি জলে ভিজিয়ে রাখো এবং কৌটোর মধ্যে ভরে রাখো, তাহলে কিন্তু সেটার কোনো অঙ্কুরোদ্গম বা জার্মিনেশন হবে না। কিন্তু সেটাকে যদি তুমি একটা ভেজা কাপড়ের মধ্যে একটা খানিকটা ছোলা নিয়ে ভিজিয়ে, এক রাত ভিজিয়ে দেখবে কিছু হয়নি, কিন্তু সেটাকে যদি একটা ভেজা কাপড়ের মধ্যে রেখে রেখে দাও, তাহলে পরের দিন দেখবে জার্মিনেট হয়েছে। বদ্ধ অবস্থায় রাখলে হবে না, কারণ অক্সিজেন দরকার, আরো অনেক কিছু দরকার, এবং সেখানে অনেক ফ্যাক্টর আছে যেগুলো কাজ করে। তার মধ্যে তার মধ্যে ইন্টেন্সিভ ফ্যাক্টর এবং এক্সটেন্সিভ ফ্যাক্টর অনেক কিছু কাজ করে। তো এটা যখন হয়, যেটা খানিকটা বলতে হবে, তারপর বাড়বে না। আবার যদি ওই স্প্রাউট, যেটাকে বলে স্প্রাউট বলে না, ডাক্তাররা বলে স্প্রাউট খাওয়া খুব ভালো, অনেক রকম মধ্যে কেমিক্যাল জমা, সত্যি জমা হয়, কিন্তু স্প্রাউটকে যদি তুমি কয়েকদিন রেখে দাও, তাহলে কিন্তু দেখা যাবে কি ওর মধ্যে ওটা খাওয়া মানে কি তোমার আরো বিষ বিষ হয়ে যাবে। বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, বিষাক্ত ব্যাকটেরিয়া জন্মে তোমাকে রোগাক্রান্ত করে ফেলতে পারে। হ্যাঁ, এবং দুর্গন্ধ তৈরি হয়, যার ওটা ব্যাকটেরিয়ার ফাউল। স্প্রাউট মানে মূল যেটা বেরোচ্ছে। হ্যাঁ, তাহলে এটা সিড যখন জার্মিনেট করছে দুটো পার্টে বেরোচ্ছে। আমরা কি জানি একটা সিডের দুটো পার্ট, বলো? প্লিমিউল আর রেডিকেল, ঠিক আছে? এই প্লিমিউলের যে কভারটা, সেটাকে আমরা একটা নাম দিই, এটাকে একটা নাম দিই, যদি একবীজপত্রীর ক্ষেত্রে হয়। দ্বিবীজপত্রীর ক্ষেত্রে এটা হয় না। মাইক্রোরাইজার, কোলিওপ্টাইল, কোলিওপ্টাইল হচ্ছে কভারিং অফ প্লিমিউল, ঠিক আছে? এবার এই কোলিওপ্টাইল পরবর্তীতে অক্সিজেন হরমোনের দ্বারা যেমন বেন্ড হয়ে যাবে, যাতে ও মাটি ফুঁড়ে বেরোতে পারে দ্বিবীজপত্রীর ক্ষেত্রে, সেইটাই এখানে এই ডায়াগ্রামটাতে দেখানো হয়েছে। ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট ডায়াগ্রাম, এটাকে একটু দেখতে হবে। এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটার মধ্যে
কি কি বলা হচ্ছে, এটা হচ্ছে একটা লাইন, মানে এটা কিসের লাইন না সয়েল লাইন। বীজটা যখন পড়েছে, পড়ে নিচের দিকে হচ্ছে হাইপোকটাইল, এই হাইপোকটাইল, আর এই ওপরটা হচ্ছে এপিকটাইল, এই এপিকটাইল। তাহলে এইটা এপিকটাইলের পার্ট, এখান থেকে এই এপিকটাইলের পার্ট, এখান থেকে এই উঠে যাবে, ঠিক আছে। আর এটা হচ্ছে কটিলিডন মানে বীজপত্র। তো আস্তে আস্তে গাছটা বড় হবে, এবং এই যে এপিকটাইল হুক, এই হুকটা তৈরি বেন্ডিং, বেন্ডিং অফ শুট, প্রথম যে শুটটা হয় সেটা কিন্তু হরমোনের মানে মেনলি পিজিআর, পিজিআরের জন্য এই ঘটনাগুলো ঘটে। পিজিআর, পিজিআর পায়রা না, বলো তো পিজিআর পুরো নাম কি? প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, পিজিআর, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। এই জন্য এখানে বলা হচ্ছে যে জার্মিনেশন এন্ড সিডিং ডেভেলপমেন্ট ইন বিন। বিন মানে হচ্ছে কি, এর বলছে দ্য ফার্স্ট স্টেপ ইন দ্য প্রসেস অফ প্ল্যান্ট গ্রোথ ইজ সিড জার্মিনেশন, যেটা বলছিলাম। দ্য সিড জার্মিনেটস when favorable condition of growth exist in the environment। যদি ফেভারেবল কন্ডিশন থাকে তবেই হবে। ওই জন্য তুমি ভিজিয়ে রাখতে, জলের মধ্যে ভিজিয়ে রাখলে হবে না, আবার ভেজানো বীজ যদি তুমি ঢেকে রাখো তাহলেও কিন্তু যদি না পায় তাহলে হবে না। অ্যাবসেন্স অফ সাচ favorable conditions, the seed do not germinate and goes into কোথায় যাবে, পিরিয়ড অফ সাসপেন্ডেড গ্রোথ। তাহলে সাসপেন্ডেড গ্রোথ মানে কি, আর সে বৃদ্ধি পাবে না। যেমন সাসপেন্ডেড সেল আমরা পড়েছিলাম G0, তাই না, এবং রেস্টিং এ চলে যাবে। ওয়ান্স যখন আবার কি হবে না, ফেভারেবল কন্ডিশন রিটার্ন করবে, সিড তার যে মেটাবলিক অ্যাক্টিভিটি সেটা বাড়াবে, এবং সে তার গ্রোথ তার মধ্যে দেখা যাবে। এই চ্যাপ্টারে আমরা যেটা পড়বো, কি পড়বো না, কিছু ফ্যাক্টরস আছে, সাম অফ দ্য ফ্যাক্টরস হুইচ গভর্ন দ্য কন্ট্রোল দিস ডেভেলপমেন্টাল প্রসেস। সেই ফ্যাক্টরগুলো কি আমরা আস্তে আস্তে পড়বো। মূলত হচ্ছে দু প্রকার বলেছি, ইন্ট্রিনসিক এবং এক্সট্রিনসিক। ইন্ট্রিনসিকের মধ্যে মূলত কি পড়ে না, ইন্ট্রা সেলুলার যেটা হচ্ছে জিন, আর ইন্টার সেলুলার স্পেসে পিজিআর, ঠিক আছে। আর এক্সটার্নাল তো জানি, লাইট, ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, এগুলো দরকার হবে। নেক্সট, গ্রোথ। গ্রোথটা কি, গ্রোথ ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল অ্যান্ড কনস্পিকুয়াস ক্যারেক্টারিস্টিক্স অফ এ লিভিং বিং। লিভিং বিং এর কথা বলছে, মানে এদের বৃদ্ধি হবে। যেমন খানিকটা কাঠ তুমি জলে যদি ভেজাও তারও বৃদ্ধি হচ্ছে, কিন্তু সে আবার পুনরায় শুকিয়ে গেলে আবার নিজের জায়গায় চলে আসবে, কিন্তু এর ক্ষেত্রে তা হবে না। এই যে মনে করো হিমালয় পর্বত, হিমালয় পর্বত বাড়ছে, বাড়ছে মানে কি, সেই বাড়াটা কিন্তু লিভিং পার্ট নয়, সেটা কোনো কেমিক্যাল বা অন্য জায়গাতে কোনো কিছু জমা হচ্ছে যার জন্য বাড়ছে। হ্যাঁ, মাঝে মধ্যে তো বাড়ে, এটা তো হবে। কোনো একটা চারটার উপর ধুল টুল জমা পড়ছে, বেড়ে গেল, আবার জল বর্ষা হলে সেটা আবার কমে গেল। তাহলে এগুলোকে বলবো না, ইরিভার্সিবল যদি হয় তবে। সেই জন্য বলছে হোয়াট ইজ গ্রোথ। তাহলে গ্রোথটা কি বলা হচ্ছে, গ্রোথ ক্যান বি আইডেন্টিফাইড অ্যাজ ভেরি ইম্পর্টেন্ট লাইন। কখন হলো না এমসিকিউ করবে এখান থেকে, ইরিভার্সিবল পার্মানেন্ট ইনক্রিজ ইন সাইজ, সাইজ বা আকারে অপরিবর্তনযোগ্য বৃদ্ধি। সেটা অর্গানের ক্ষেত্রে হতে পারে, তার পার্ট হতে পারে, বা ইভেন একটা সেলও হতে পারে। সেলের ক্ষেত্রে কি হবে না, প্রোটোপ্লাজমের বৃদ্ধি হবে, প্রোটোপ্লাজমের ইলংগেশন হবে, প্রোটোপ্লাজমের ক্ষেত্রে পরিবর্তন আসবে। জেনারেলি গ্রোথ ইজ অ্যাকম্পানিড বাই মেটাবলিক প্রসেস। দু রকম মেটাবলিক প্রসেস হয় আমরা জানি, অ্যানাবলিক এন্ড ক্যাটাবলিক। অ্যানাবলিক কি, উপজিতে, তার মানে তার শ্রীবৃদ্ধি ঘটবে, আকারে বাড়বে,
এখানে অ্যানোমলিকের যা যা ক্রাইটেরিয়া আছে সবগুলোকেই অ্যানোমলিক হলো, আর ক্যাটাগরি মানে ধ্বংসাত্মক, দুটো মিলেই কিন্তু হবে। এবং এক্সপেনশন অফ এনার্জি, এই দুটো কাজ করতে গেলে কি দরকার হবে না এটিপি। এটিপি কোথা থেকে পাওয়া যাবে? আমরা জানি অক্সিজেন একমাত্র অ্যারোবিক রেসপিরেশনে পাওয়া যায়, এবং সেটা টার্মিনাল রেসপিরেশনে আগের চ্যাপ্টারে পড়েছি। অর্থাৎ তার মাধ্যমে কি হয় না এটিপি উৎপন্ন হবে। উইদাউট অক্সিজেন কখনোই কিন্তু এটিপি পাওয়া যাবে না। তাহলে এই এটিপির মাধ্যমেই কিন্তু এই মেটাবলিক প্রসেসগুলো হবে। তাহলে কোনটা গ্রোথ? এক্সপানশন অফ লিফ। একটা পাতা, মনে করো একটা পাতা 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার স্কোয়ার আছে তার এরিয়া, সেটা বেড়ে 10 সেন্টিমিটার হলো 7 দিনে সাপোজ। তাহলে পাতাটা বাড়লো ডরসোভেন্ট্রালি, যদি দ্বিবীজপত্রী পাতা হয়, তাহলে সেটাকে আমরা গ্রোথ বলবো, কারণ সেটা আবার ফিরে আসবে না। সেটা হচ্ছে এক্সপানশন অফ লিভ ইজ গ্রোথ, while soiling of oat piece is not growth. Plant growth generally indeterminate. দেখো এই যে ইনডিটারমিনেট বলি 99.9 ক্ষেত্রে কিন্তু সত্যি কথা, কিন্তু ডিটারমিনেন্টও আছে। যেমন ইনডিটারমিনেট মানে অসীম বৃদ্ধি, অসীম ভাবে হবে, মানে প্লান্ট গ্রোথ ইজ জেনারেলি ইনডিটারমিনেট। হ্যাঁ, তার লেন্থ ইনডিটারমিনেট, তার চওড়া ইনডিটারমিনেট, কিন্তু যে ফলটা হচ্ছে, যে পাতাটা হচ্ছে, যে ফুলটা হচ্ছে, সেগুলো কিন্তু ডিটারমিনেন্ট। তাহলে ইনডিটারমিনেট কাদের ক্ষেত্রে? লিভিং প্ল্যান্টের ক্ষেত্রে। আর ডিটারমিনেট কাদের ক্ষেত্রে? লিভিং অ্যানিমেলের ক্ষেত্রে। একটি নির্দিষ্ট লোকেশনে হয় কার না ইনডিটারমিনেট মানে কি লোকালাইজড, একটা নির্দিষ্ট জায়গায় হবে। যেমন আমরা দেখি কি বৃদ্ধি হচ্ছে এপিকাল আর এপিকাল মানে শুট এপিকাল আর হচ্ছে রুট এপিকালে দেখতে পাচ্ছি। এবার এই যে ঘটনাগুলো ঘটছে, এইগুলোর থেকে আমরা বুঝতে পারছি যে বৃদ্ধি ঘটছে। তা বৃদ্ধি হচ্ছে যেটাকে বলা হচ্ছে বৃদ্ধি হচ্ছে ইনডিটারমিনেট ইন কেস অফ প্ল্যান্ট। প্লান্ট গ্রোথ ইজ unique because plant retain the capacity of unlimited growth, মানে অসীম বৃদ্ধি বাট লোকালাইজড। এই কথাটাও লেখা উচিত ছিল। থ্রু আউট দেয়ার লাইফ, তারা জীবনে সবসময় বৃদ্ধি পায়, এটা আমাদের জানা কথা। দিস অ্যাবিলিটি অফ প্লান্ট ইজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ মেরিস্টেম। এই যে সারা জীবন বৃদ্ধি পায় তার প্রধান কারণ হচ্ছে একটি কলা ভাজক কলা, মেরিস্টেমেটিক টিস্যু অ্যাট সার্টেন লোকেশন। ঠিক আছে, ইন দেয়ার বডি, মানে গ্রোইং পয়েন্ট দুটো হচ্ছে, একটা হচ্ছে রুট এবং শুট টিপস। The cell of such meristems have the capacity to divide. তাদের capacity to divide হচ্ছে and self perpetuate. Perpetuate মানে কি? Ability to something to continue to exist or renew itself. মানে যেখানে ছিল সেখান থেকে পরবর্তীতে আবার নতুন করে তৈরি করা। Renewable. মানে একটি কোষ ছিল সেটা থেকে আরেকটা কোষ তৈরি হলো। তাহলে মেরিস্টেমেটিক টিস্যু ক্যারেক্টার হচ্ছে কি সে কন্টিনিউয়াস গ্রোথ করতে পারে বাই দ্য প্রসেস অফ সেল ডিভিশন, এবং প্রোডাক্ট তৈরি করতে পারে বাই দ্য প্রসেস অফ সেল ডিভিশন। সেই জন্য বলতে সেলফ পারপিচুয়েশন। দ্য প্রোডাক্ট হাউএভার শুড লিভ শুড লস। প্রোডাক্ট যে সেগুলো তাড়াতাড়ি শুড লস দেয়ার ক্যাপাসিটি। যে প্রোডাক্ট হচ্ছে মানে প্রোডাক্টটা বলতে কি একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হচ্ছে, কিন্তু কিছু কিছু কোষ তাদের অ্যাবিলিটিটা কমে যাচ্ছে, তাদের এটা কমে যাচ্ছে, সেরকম হচ্ছে প্রোডাক্ট হাউএভার শুড লস ক্যাপাসিটি অফ ডিভাইড, ক্যাপাসিটি টু ডিভাইড সাচ মেক আপ দ্য প্ল্যান্ট বডি। সেগুলোই প্ল্যান্ট বডি তৈরি করছে। হ্যাঁ রাইট, সেটা হচ্ছে কথা যে অগ্রস্ত ভাজক কলা আর বাজক কলা, সে মূলে হোক বা তোমার ইয়েতে কাণ্ডের দিকে হোক না কেন, সেটা কিন্তু সীমিত জায়গায় নিয়ে অবস্থিত, আর বাকিটা কিন্তু পার্মানেন্ট কলা, পার্মানেন্ট টিস্যু। তাহলে এই পার্মানেন্ট টিস্যু দিয়েই কিন্তু প্ল্যান্টের বডিটা তৈরি হচ্ছে। এইখানে যে ডায়াগ্রামটা আমি আঁকি বোঝানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে যে একটা মেরিস্টেমেটিক সেল। এবার বুঝতে হবে মেরিস্টেমেটিক সেলটা কোথায় আছে। যদি শুট এপিক্যাল রুট এপিক্যাল হয়
তাহলে তারা কিন্তু কি করে না প্রতি বিভাজনে একটি করে কোষ অ্যাড করে, এটা মেরিস্টেমে। আর বাকি যে আরেকটা হয় সেটা পার্মানেন্ট সেলে তৈরি হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি যে রুটের ক্ষেত্রে ইন অ্যাপিকাল রুটের সেল ডিভিশনে 128টা কোষ তৈরি হলো। কতগুলো সেল ডিভিশন হয়েছে? একটা রুট এপিকাল সেল ডিভাইড করে তৈরি করেছে 128টা। কতবার সেল ডিভিশন হয়েছে? 1, 2, 1 থেকে 2, 4, 4, 8, 16, 32, 64, 128, 7 বার, তাই তো? এটা হচ্ছে ইন কেস অফ এনি প্লান্ট সেল যদি মেরিস্টেমেটিক হয় তার ক্ষেত্রে। কিন্তু রুট এপিকাল সেল কটা হয় দেখতেই পাচ্ছ চিত্রে কি বলা হচ্ছে? সব সময় 128 - 1, সূত্রটা হচ্ছে n-1 হবে 127 বার। যেমন তুমি এইখানটাই দেখো, এই কোষটা ছিল, এই একবার ডিভিশন করে একটা কোষ তৈরি করে এ তো চলে গেল, এর থাকলো না এখানে পার্মানেন্ট সেল। এ হয় তো মেরিস্টেমেটিক জোনের ওপরে চলে গিয়ে সেখান থেকে কি করলো না রুট ক্যাপ তৈরি করলো, বা এ সাইডের দিকে চলে গিয়ে এ তৈরি করলো কি এপিডার্মিস তৈরি করলো, বা এ নিচের দিকে চলে গিয়ে এ প্যানকাইমে পার্মানেন্ট টিস্যু তৈরি করলো। তাহলে এখানে যেটা হলো, যেটা একটা মেরিস্টেমেটিক সেল থেকে 128টা মেরিস্টেমেটিক সেল তৈরি হয়েছে, এখানে কটা তৈরি হয়েছে তাহলে? 1, 2, 3, মোট হচ্ছে 1, 2, 3, 4। কটা ডিভিশন? 1, 2, 3। ক্লিয়ার? 3টে ডিভিশন, মানে টোটাল হচ্ছে কত? এই একটা দিয়ে তৈরি করে টোটাল হচ্ছে কটা? 4টে। ডিভিশন হয়েছে কবার? ডিভিশন হয়েছে 1 বার, 2 বার, 3 বার। ক্লিয়ার হয়েছে? এই যে ক্লিয়ার, কোনো অসুবিধা নেই? বেশ। এই জন্য বলা হচ্ছে, যেটা কোশ্চেন দেওয়াই আছে, ফ্রম এ রুট টিপ মেরিস্টেমেটিক সেল হাউ মেনি, মানে 128টা কোষ তৈরি করতে কতগুলো ডিভিশন দরকার? হবে হচ্ছে 127টা, একবার কম হবে। কিন্তু যদি নর্মাল প্লান্ট সেল হয় 127টা তৈরি করতে তাকে ডিভিশন করতে হবে 7 বার। ক্লিয়ার? বেশ। দিস ফর্ম অফ গ্রোথ wherein new cells are always being added। তাহলে কি হচ্ছে? এই যে এপিকাল টিস্যুর মাধ্যমে যে প্রত্যেকটা কোষে প্রত্যেকটা ডিভিশনে একটি করে কোষ অ্যাড করছে, এটাকেই আমরা বলছি ওপেন ফর্ম অফ গ্রোথ। ভালো করে বুঝতে হবে, ওপেন ফর্ম অফ গ্রোথ, ভেরি ইম্পর্টেন্ট টার্ম। ওপেন ফর্ম, ওপেন টাইপ যদি আসে, ওপেন টাইপ সেল ডিভিশন, তাহলে মেরিস্টেমেটিক সেল ডিভিশন। আর একমাত্র এপিকাল মেরিস্টেম হচ্ছে ওপেন ফর্ম অফ গ্রোথ। ক্লিয়ার হচ্ছে? দুটোর মধ্যে পার্থক্য বোঝাতে পেরেছি তো? হোয়াট ডাজ উড হ্যাপেন দ্য মেরিস্টেমেটিক সিজেস যদি বন্ধ হয়ে যায় কোনো কারণে, তাহলে কি হবে, কি হতে পারে? অনেক সময় আঘাতপ্রাপ্ত হয়, যেমন গরু ঘাস খেয়ে ফেললো, ডাল ভেঙে দিল, তাহলে সেখান থেকে বৃদ্ধি তাহলে ব্যাহত হয়ে যাবে, বৃদ্ধি থাকবে না। এপিকাল মেরিস্টেম থেকে যদি আমরা আগাটাই কেটে নিই তাহলে দেখা যাবে কাক্ষিক মুকুল তাদের শ্রীবৃদ্ধি ঘটবে, তারা বাড়তে থাকবে, সেটাই। The root apical meristem and the shoot apical meristem are responsible for the primary growth আর সেকেন্ডারি গ্রোথ আমরা পড়েছিলাম। তাহলে প্রাইমারি গ্রোথ কার জন্য রেসপন্সিবল? শুট এপিক্যাল আর রুট এপিক্যালের জন্য। অফ দ্য প্ল্যান্টস প্রিন্সিপালি কন্ট্রিবিউট দ্য ইলংগেশন অফ দ্য প্ল্যান্ট অ্যালং দেয়ার অ্যাক্সিস। কি করে এরা? এই দুটোই কিন্তু লম্বায় বৃদ্ধিতে সাহায্য করে অ্যাক্সিস বরাবর। রুট এপিক্যাল রুট অ্যাক্সিসকে লম্বায় বৃদ্ধিতে সাহায্য করে, শুট এপিক্যাল শুটকে বৃদ্ধিতে লম্বায় সাহায্য করে। ইন ডাইকটিলেডোনাস প্ল্যান্টস, লিভিং প্রকৃতির ক্ষেত্রে
এবং জিমনোস্টেমের ক্ষেত্রে পরবর্তীতে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ল্যাটারাল মেরিস্টেম, ভাস্কুলার ক্যাম্বিয়াম আর কক ক্যাম্বিয়াম। এইগুলো আমাদের সিলেবাসে ছিল না, তবু বুঝে পড়িয়ে দিয়েছিলাম। ল্যাটারাল মেরিস্টেমটা হচ্ছে মেইনলি পার্শ্বীয় যেটা হয় সেটাই হচ্ছে তোমার পরবর্তীতে। এগুলো কোথা থেকে তৈরি হয়েছে না, এটা পার্মানেন্ট কলাপ থেকে তৈরি হয়েছে। কিরকম ল্যাটারাল মেরিস্টেম কোথা থেকে তৈরি হয়েছে না, এইগুলো হয়েছে তোমার হচ্ছে যে প্যারেনকাইমা কলা। সেই প্যারেনকাইমা কলা হচ্ছে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, দুটো ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম মনে পড়ছে, তার মাঝখানে যে প্যারেনকাইমা কোষ সেটা হচ্ছে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম তৈরি করেছিল। আর যে কর্ক ক্যাম্বিয়াম, ভাস্কুলার ক্যাম্বিয়াম থেকে তৈরি হয়েছিল। কি হয়েছিল না, আমরা জানি যে যখন জাইলেম বৃদ্ধি পাচ্ছে তখন কিন্তু এই ভাস্কুলার ক্যাম্বিয়াম মানে জাইলেমের ভেতরের দিকে পরবর্তী বছরের স্তরগুলো জমা পড়ে, আর ফ্লেমের বাইরের দিকে জমা পড়েছিল। কর্ক ক্যাম্বিয়ামের কথা আমরা দেখেছি, মনে আছে যে স্টিলের বাইরে কর্ক ক্যাম্বিয়ামের বৃদ্ধি। এগুলো কি করে না, এগুলো পরিধি বৃদ্ধি করে, গাছের পরিধি বৃদ্ধি করবে। ইনক্রিজ ইন দ্য width of the organs which they are active. This is known as secondary growth. ঠিক আছে, এইখানে এনসিইআরটি খুব সুন্দর একটা ডায়াগ্রাম দিয়েছে। মানে এটা হচ্ছে শুট এপিকাল মেরিস্টেম, দিস ইজ শুট এপিকাল মেরিস্টেম, আর এটা হচ্ছে রুট এপিকাল মেরিস্টেম। এই অ্যারো গুলো ইন্ডিকেট করছে কি, এরা বৃদ্ধি করছে, অ্যারো গুলো দেখাচ্ছে এদিকে বৃদ্ধি হচ্ছে। কিন্তু ভাস্কুলার ক্যাম্বিয়াম, এখানে যদি ল্যাটারাল ক্যাম্বিয়াম হতো, এখানে যদি কক ক্যাম্বিয়াম হতো, তাহলে ভাস্কুলার ক্যাম্বিয়াম যে কাজটা করছে পার্শ্ববর্তী বাড়ছে, ল্যাটারাল ক্যাম্বিয়ামও সেই কাজটাই করতো। ঠিক আছে, ডায়াগ্রামটাতে কি বলছে, diagrammatic representation of the location of root apical meristem, shoot apical meristem and vascular cambium. Arrows exhibit যেটা দেখাচ্ছে direction of growth, arrow যেদিকে মুখ সেদিকে বাড়াচ্ছে। গ্রোথ ইজ মেজারেবল, গ্রোথ বা বৃদ্ধিকে মাপা যায়। সত্যি কথা বলতে গ্রোথ বা বৃদ্ধিকে, এই চ্যাপ্টারটাকে খুব আমরা ছাত্ররা বেশিরভাগ না খুব ইয়েভাবে নিই, খুব ক্যাজুয়ালি নিই, কিন্তু এখান থেকে যখন কোশ্চেন গুলো পড়ে না তখন কিন্তু কোশ্চেন গুলো কিন্তু মাথা ঘুরিয়ে দেবে, কিন্তু খুব সাবধান। কোশ্চেন গুলো কিন্তু মাথা ঘুরিয়ে, ভালো করে না বুঝতে পারলে কিন্তু মুশকিল। যখন কোশ্চেন এটা কি হবে, এটা কি হবে, এই মাথায় আসবে। গ্রোথ ইজ মেজারেবল, কারণ লাইন টু লাইন কিন্তু কোশ্চেন করবে এমন ভাবে। গ্রোথ মেজারেবল মাপ মানে গ্রোথের যে বৃদ্ধি যে হচ্ছে সেটা মাপ নেওয়া যায় কি একটা কোষের ক্ষেত্রে? আমরা কি করে মাপ নেওয়া সম্ভব? আমরা শুধু একটু বলতে পারি তার সাইজে বাড়লো কিনা, সে লম্বায় বাড়লো কিনা, সে চওড়ায় বাড়লো কিনা, তার ওজন বাড়লো কিনা, এইভাবে আপেক্ষিক মাপটা নিতে পারি। সেটাই বলছে কি, গ্রোথ at a cellular level is principally consequence of increase in the amount of protoplasm. প্রোটোপ্লাজমের বৃদ্ধি যেটা বলছেন, প্রোটোপ্লাজম বৃদ্ধিটাই গ্রোথ। Since increase in protoplasm is difficult to measure directly, সরাসরি আমরা মাপতে পারি না, কিন্তু যদি চেষ্টা করা যায় যেমন মেজার কোয়ান্টিটি, পরিমাণটা, which is more or less proportional to it, কি ছিল, বৃদ্ধি বাড়লে তাহলে তার প্রোটোপ্লাজমের পরিমাণও বাড়বে। Growth is therefore measured by a variety of parameters. বিভিন্ন প্যারামিটার দ্বারা আমরা গ্রোথের মাপতে পারি, যেমন ইনক্রিজ ইন ফ্রেশ ওয়েট। ফ্রেশ ওয়েট কাকে বলা হয় প্ল্যান্টের বা অ্যানিমেলের? ফ্রেশ ওয়েট মানে কি, তার মধ্যে ড্রাই ওয়েট প্লাস ওয়েট মাইনাস ড্রাই ওয়েট ইজ ইকুয়াল টু, যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা ড্রাই ওয়েটটা পেয়ে যাই। তো ড্রাই ওয়েটটা হচ্ছে শুষ্ক, জলটা বের করে দেওয়ার পর, আর ফ্রেশ ওয়েটটা হচ্ছে উইথ ওয়াটার। ড্রাই ওয়েট প্লাস ওয়াটার ইজ ইকুয়াল টু ফ্রেশ ওয়েট। ক্লিয়ার? তারপর তার লেন্থ বাড়লো, আগে ছিল 5 সেন্টিমিটার, এখন হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে বেড়েছে। এরিয়া 5 সেন্টিমিটার স্কয়ার ছিল, 10 সেন্টিমিটার এরিয়া বেড়েছে। ভলিউম আকারে বেড়েছে, সেটা আমরা বলতে পারি। সেল নাম্বারে বেড়েছে কিনা,
সেটা আমরা মাইক্রোস্কোপের তলায় দেখেই বুঝতে পারি। এভাবে আমরা গ্রোথটাকে মেজার করি। You may find it amazing to know that one single, very important লাইনটা আসছে, ভুট্টার রুটের একটা এপিকাল মেরিস্টেম সেল 1 ঘন্টায় 17,500 নতুন সেল তৈরি করতে পারে। ভাবো, একটা ভুট্টার এপিকাল মেরিস্টেম সেল সে ঘন্টায় 17,500 7,500 তৈরি করতে পারে। মানুষের তো এই গ্রোথ হয় না, জিওমেট্রিক্যাল গ্রোথ হয়। মানুষের তো দৈর্ঘ্য বৃদ্ধি এইভাবে হয় না, হরমোনাল এফেক্টের মাধ্যমে। তো এখানে এই যে বৃদ্ধিটা, এই বৃদ্ধিটা হচ্ছে কি অ্যারিথমেটিক্যাল গ্রোথ। অ্যারিথমেটিক মানে লিনিয়ার হবে। Here we mention about the increase of cell number called the hyperplasia. Hyperplasia মানে কোষের সংখ্যা বৃদ্ধি। Hyperplasia মানে কোষের সংখ্যা বৃদ্ধি। Where cell in a or watermelon, একটা কোষ যদি ওয়াটারমেলন মানে তরমুজের যদি হয়, সে 1 ঘন্টায় প্রায় কত গুণ বাড়তে পারে? যদি সেটা মনে করো 1 সেন্টিমিটার যদি স্কয়ার থাকে, তাহলে সেটা কত সেন্টিমিটার হয়ে যাবে? আকারে এতটা বাড়তে পারে। এগুলো সত্যি মানে ভাবা যায় না। এটাকে বলা হয় হাইপারট্রফি। হাইপারট্রফি মানে সাইজে ইনক্রিজ করা। হাইপার ভালো করে বুঝতে হবে হাইপারট্রফি আর হাইপারপ্লাসিয়ার মধ্যে পার্থক্যটা কি। এটা এনসিইআরটি তে নেই, কিন্তু এটা জানার প্রয়োজন আছে। ওখানে কোষ তো কম, তো সেই জন্য তরমুজ চেবাতে দাঁত লাগে, তার মানে কি আছে বুঝতেই পারছো, শুধু জলটাই বেশি। In the former, প্রথমটা, growth is expressed as increase in cell number. Later, শেষেরটা, increase in size. দুটোর ক্ষেত্রে দুরকম। While growth of a pollen tube, যদি একটা pollen tube হয়, সেটা কি লেনতে পারে। আমরা দ্বিবীজপত্রী উদ্ভিদের ইয়েতে পড়েছি যে তোমার হচ্ছে ডাবল ফার্টিলাইজেশনে, সেখানে দেখেছি যে তোমার ফুলের যখন গর্ভমুণ্ডে পরাগরেণু পড়ে, তখন যে নালীটা তৈরি হয় সেটা হচ্ছে পরাগ টিউব, পোলেন টিউব। সেটার বৃদ্ধিটা কি হয়? লম্বায় বাড়ে নিচের দিকে। সেই জন্যই বলা হচ্ছে পোলেন টিউবের ক্ষেত্রে ইনক্রিজ হচ্ছে লম্বা, লেনতে পারছে পোলেন টিউবের ক্ষেত্রে। ঠিক আছে, growth of a plant tube, pollen tube is measured, কি করে মেজার করবো? টার্ম অফ ইটস লেন্থ। ইনক্রিজ ইন সারফেস এরিয়া, যদি ডরসোভেন্ট্রাল লিফ হয়, তাহলে সারফেস এরিয়া মানে এইটুকু পাতাটা ছিল চওড়া, পরে এতই বড় হয়ে গেল, তাহলে তার সারফেস এরিয়া যদি 5 থেকে 10 হয়ে যায়, তাহলে আমরা বলবো যে ডাবল, মানে 100% ইনক্রিজ হয়েছে। আবার এরকম হতে পারে, যেহেতু এনসিইআরটি উদাহরণগুলো আছে সেই জন্যই বলছি, 50 সেন্টিমিটার স্কয়ার ছিল এরকম, সেই পাতাটা হলো কি না বেড়ে 55 সেন্টিমিটার হলো, তাহলে কত? 5। অ্যাবসলিউট গ্রোথ কিন্তু দুটোর ক্ষেত্রেই 5, ভালো করে বুঝতে হবে। 5 সেন্টিমিটারটা বেড়েছে 5 সেন্টিমিটার, অ্যাবসলিউট গ্রোথ কত? 5 সেন্টিমিটার। আর এটা 50 সেন্টিমিটারটা বেড়েছে 5 সেন্টিমিটার, অ্যাবসলিউট গ্রোথ কত? 5 সেন্টিমিটার। একটা সঙ্গে কোনো সম্পর্ক নেই, এককভাবে তার ইন্ডিভিজুয়াল। কিন্তু আমরা যদি কম্পেয়ার করি রিলেটিভ গ্রোথ, এর পরিপ্রেক্ষিতে ওর কত, তখন ওই যে 5টা 10 হয়েছে, তাহলে কত বাড়লো? ডবল হলো, তার মানে 100% বৃদ্ধি হয়েছে, হ্যাঁ কি না? 5 সেন্টিমিটার ছিল, সেটা 10 সেন্টিমিটার হয়েছে, 100% হবে তো। 1 টাকাটা 2 টাকায় পরিণত হয়েছে, কত? 100% ইনক্রিজ হয়েছে। তাহলে 100% হয়েছে। ঠিক একইভাবে এটা কত হয়েছে না, এটা 50 ছিল, হয়েছে 55। তাহলে যদি পার্সেন্টেজ করি, মানে ঐকিক নিয়মে যদি অঙ্ক করি, তাহলে দেখবো যে 5%। এটা হচ্ছে কি কম্পারেটিভ রেট অফ ইনক্রিজ লেন্থ, যেভাবে হোক না কেন।
নেক্সট, ফেজেস অফ গ্রোথ। এই যে গ্রোথ হয়, সেই গ্রোথ গুলো কতগুলো ফেজের মাধ্যমে চলে। দশা, একটা হচ্ছে কি মেরিস্টেমেটিক, মানে বিভাজন দশা। আরেকটা হচ্ছে কি ইলংগেশন, মানে হচ্ছে আকারে বৃদ্ধি বা পরিবর্তিত হওয়া দশা। এবং তারপর হচ্ছে ম্যাচুরেশন, মানে পরবর্তীতে আর কোনো চেঞ্জ হবে না, ঘুরে আসতে পারবে না। সেই জন্য বলা হচ্ছে ফেজ মেইনলি কি হচ্ছে মেরিস্টেমেটিক, ইলংগেশন এন্ড ম্যাচুরেশন, এই তিনটে ফেজের মাধ্যমে হয়। let us let us understand this like by looking at the root tips. যদি আমরা রুট টিপস ক্ষেত্রে আমরা দেখি, তাহলে এটাই হবে। সেটা খুব ইজি ভাবে আমরা দেখতে পাই, যেটা পরে আসছে। কনস্ট্যান্টলি ডিভাইডিং সেল, দ্য কনস্ট্যান্টলি ডিভাইডিং সেল, ক্রমাগত যেটা ডিভাইড করে যাচ্ছে, বোথ রুট অ্যাপেক্স এন্ড শুট অ্যাপেক্স রিপ্রেজেন্ট দ্য মেরিস্টেমেটিক ফেজ। তাহলে মেরিস্টেমেটিক ফেজ কি কন্টিনিউয়াস ডিভিশন হবে, ঠিক আছে, ক্রমশ বাড়তেই থাকবে লম্বায়। এটাকে আমরা বলি মেরিস্টেমেটিক ফেজ। দিস দ্য সেল ইন দিস রিজিয়ন আর রিচ ইন প্রোটোপ্লাজম। এখানে কি প্রোটোপ্লাজমের প্রাধান্য থাকতেই হবে। এই কোষগুলো কি হবে, আকারে বড় হবে, নিউক্লিয়াস কি হবে প্রচন্ড কনস্পিকুয়াস, দেখতে খুব সুন্দর, মানে বড় পরিষ্কার দেখা যাবে। এদের কোনো ভ্যাকুয়াল থাকবে না, এদের সেল ওয়ালে মাত্র অপরিণত সেল ওয়াল থাকবে, তার মানে এদের সেকেন্ডারি ডিসপোজিশন হবে না, এদের সেল হচ্ছে সেলুলোজিক হতে হবে, এখানে কোনো লিগনিফিকেশন হবে না। এইরকম এদের হচ্ছে প্রাইমারি প্রাইমারি নেচার, এদের থিন এবং ইলাস্টিক সেলুলোজ দিয়ে তৈরি হয়। তারপরে তো পেকটিন লিগনিন আসে। সেই জন্য বলা হচ্ছে মেরিস্টেমেটিক ফেজ কি, the cell at this region is rich in protoplasm, possess large conspicuous nuclei, cell wall and cell wall are primary nature. প্রাইমারি নেচার বলতে তারা থিন পাতলা হয় এবং সেলুলোজিক, মানে হচ্ছে সেলুলোজ দ্বারাই শুধু গঠিত হয়। অ্যাবান্ডেন্ট, হ্যাঁ এইটাই বলা হয়নি, অ্যাবান্ডেন্ট প্রচুর পরিমাণে প্লাজমোডেজমাল কানেকশন। কেন, প্রশ্নটা হচ্ছে কেন প্লাজমোডেজমাল কানেকশন হচ্ছে কি, প্লাজমোডেজমাটা, এই কানেকশনটা যদি না থাকে, যেমন পরিণত উদ্ভিদ কোষে প্লাজমোডেজমাটার পরিমাণ কম, অপরিণত উদ্ভিদ কোষে বেশি। ভালো করে বুঝে নাও, এইখান থেকে কোশ্চেন করে দেবে। আবার এইটা মনে রাখলে হবে যে এখানে যেহেতু প্লাজমোডেজমাটা হচ্ছে কি কানেকশন, কারণ যে পিজিআর গুলো আছে, প্লান্ট গ্রোথ রেগুলেটরস, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু এই ডিফিউশনের মাধ্যমে যায়। কিছু মেনলি অক্সিজেন তো ডিফিউশন ছাড়া যেতে পারে না, যতই আগায় তৈরি হোক না কেন। সুইট অ্যাপেক্সে 75% তোমার তৈরি হয় অক্সিন, আর রুট অ্যাপেক্সে হচ্ছে 25% পোলার হয়, সেই জন্য সেটা আমরা আসবো পরে। তো এই যে প্লাজমোডেজমাটার কানেকশন, এই কানেকশনটা খুব বেশি পরিমাণে পাওয়া যাবে মেরিস্টেমেটিক কোষে। যেমন কি হবে, এই যে মেরিস্টেমেটিক ফেজ, কোষ সেল ডিভিশন করছে মেরিস্টেমেটিক ফেজ, যে পার্মানেন্ট হচ্ছে, পার্মানেন্ট হয়ে কি করছে না, ইনক্রিজ সাইজ করলো। তাহলে এই যে বাড়লো, তার কি বাড়লো, প্রোটোপ্লাজম আকার বাড়লো, তার ভেতরে ভ্যাকুলেশন হলো, ভ্যাকুলের সাইজ বাড়লো, জল ঢুকলো, ভ্যাকুলের সাইজ বাড়লো, কোষের আকারে বাড়লো, কোষের সংখ্যা কিন্তু বাড়লো না, তাহলে সেটাকে বলবো এলংগেশন ফেজ, নট ম্যাচুরেশন ফেজ। ম্যাচুরেশন ফেজ কোনটা, সেটা কোনো পার্মানেন্ট শেপে গেল, হয় স্ক্লেরেনকাইমা কোষে গেল যেটা মৃত, বা জাইলেম ট্রাকিয়া ট্রাকিড তৈরি হলো মৃত, তাহলে এইটা হচ্ছে ম্যাচুরেশন ফেজ। তাহলে এই তিনটে ফেজ কিন্তু, এই ডায়াগ্রাম গুলো কিন্তু খুব এসেন্সিয়াল বোঝার জন্য। দা প্রক্সিমাল কি বলতে বলছে, ডায়াগ্রামটা দেখিয়ে নি, এই ডায়াগ্রামটা ভালো করে দেখ, এটা একটা বীজ, এটা একটা বীজ, দুটো বীজ, আর এটা হচ্ছে মূল, মানে হচ্ছে রেডিকেলের বৃদ্ধি। জাস্ট আর প্রিলিমিনারি কথাটাকে আলোচনা করিনি, এবিসিডি ইএফজি। তাহলে এটা হচ্ছে যদি অ্যাপেক্স হয়, এটা হচ্ছে প্রক্সিমাল, এটা হচ্ছে ডিস্টাল এন্ড, এটা প্রক্সিমাল এন্ড, এটা ডিস্টাল এন্ড। তাহলে এই সেলগুলোর প্রক্সিমাল কোনটা,
এই এই সেলগুলো, ঠিক আছে। এখানে বলছে কি, ডিটেকশন অফ জোনস অফ ইলংগেশন বাই দ্য প্যারালাল লাইন টেকনিক। প্যারালাল লাইন টেকনিক মাধ্যমে সেল ইলংগেশনটা বোঝানো হয়েছে। জোনস এ বি সি ডি ইমিডিয়েটলি বিহাইন্ড দ্য অ্যাপেক্স, অ্যাপেক্স এর যে অ্যাপেক্স, অ্যাপেক্সের ঠিক পেছনে, আর এলংগেটেড মোস্ট, সবচেয়ে বেশি এলংগেশন হয়। এলংগেশন বলতে কি, কোষের আকার বৃদ্ধি, আকার বৃদ্ধি, শুধু বৃদ্ধি বলে ভুলে যাবে, কোষের আকার বৃদ্ধি, প্রোটোপ্লাজমের বৃদ্ধি, ভ্যাকুওলের বৃদ্ধি, এই ইলংগেশন। এবার আসি, তাহলে বুঝতে পারবো। বলছে দা প্রক্সিমাল জাস্ট নেক্সট অ্যাওয়ে ফ্রম দ্য টিপ, আগার আগের থেকে জাস্ট, যেটা বলছে প্রক্সিমাল টু দ্য মেরিস্টেমেটিক জোন রিপ্রেজেন্ট দ্য এলংগেশন। তাহলে মেরিস্টেমিক জোনের ঠিক পেছনটা, কারণ মেরিস্টেমিক জোন কি করছে, পরপর কোষ তৈরি করে দিয়ে যাচ্ছে না, তাহলে তার পাশে হচ্ছে ইলংগেশন। এরা কি করছে, ইনক্রিজ ভ্যাকুলেশন, ভ্যাকুলের আকার বাড়াচ্ছে, ভেরি ইম্পর্টেন্ট। কেন, দেখো ভ্যাকুলের আকার বাড়াবেলে পরেই কোষটা অনেক ক্ষেত্রেই তার সুবিধা। প্রথমত কি, তার এনার্জি কমে যাবে। গাছ চায় তার যে বিভিন্ন অংশ কোষগুলো তার এনার্জি কম নিক, কারণ তাকে আসল এনার্জিটা দিতে হবে কোথায়, ফ্রুটে। ও জানে না, গাছ জানে না যে ফ্রুটটা খাবে হচ্ছে মানুষ, সে যদি জানতো হয়তো দিত না। কিন্তু তার যে এনার্জিটা মেনলি আমাকে দিতে হবে। তাহলে এমন ভাবে সেলটাকে ট্রাই করি, তৈরি করি, যাতে এনার্জিটা কম লাগে। সেই জন্য ভ্যাকুয়াল আছে, প্রচুর জায়গা নিয়ে বসে থাকে, যে এনার্জি নষ্ট করবে না। অথচ মানুষের দেহে বা যে কোনো প্রাণীর কোষ যদি দেখি, ভ্যাকুয়াল নেই বললেই চলে, থাকলো ছোট ছোট। সেল এনলার্জমেন্ট, তাহলে কি হবে, ইনক্রিজ হবে হচ্ছে ভ্যাকুয়ালের, এবং সেল বৃদ্ধি পাবে, এন্ড নিউ সেল ওয়াল ডিপোজিশন। সেল ওয়ালের যে ডিপোজিশন হয়, প্রাইমারি তো প্রথমেই হয়, তারপর সেকেন্ডারি, টার্সিয়ারি, S1 S2 S3, এই ডিপোজিশন হবে। আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সেল ইন দিস ফেজ, তাহলে এই ফেজে কি কি বাড়ছে, ইলংগেশন ফেজে। দেখো এখান থেকে কোশ্চেন করে দেবে, কিন্তু প্রত্যেকটা টার্ম যদি করতে পারো, তাই ভ্যাকুয়াল বাড়বে, সেল এনলার্জমেন্ট হবে, সেল ওয়ালের ডিসপোজিশন হবে। এই এলংগেশন ফেজে ঝট করে এখানে কিন্তু যদি অ্যাকর্ডিং টু এনসিইআরটি বলে দেওয়া হলো যে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এগুলোর এনলার্জমেন্ট হবে, কথাটা কিন্তু ঠিক, কিন্তু তার থেকে বেশি ঠিক হচ্ছে এই তিনটে, বোঝা গেল। সেই জন্য মানে ভ্যাকুয়াল যতটা বাড়বে ততটা কিন্তু অন্য কোনো অর্গানেলই বাড়বে, মোদ্দা কথা। সেলের আকার বাড়াবে কি, ভ্যাকুয়াল এবং প্রোটোপ্লাজম, তাই তো। সেই ফার্দার অ্যাওয়ে ফ্রম অ্যাপেক্স, অ্যাপেক্স থেকে আরো যদি পিছনে আসি, more proximal to the elongation phase, মানে elongation ফেজের কাছাকাছি, lies the portion of axis which is undergoing the phase of maturation। তাহলে ABCD টা elongation ধরলো, তারপরে EFGH চারটে, সেটা হচ্ছে ম্যাচুরেশন ফেজ। The cell of this zone attain the maximum size, যেটা বলছিলাম, এরপরে আর তার বাড়ার কোনো জায়গা থাকবে না। In turn, wall thickening, তাহলে কি কি বাড়ছে, ম্যাক্সিমাম সাইজ হবে, এন্ড প্রোটোপ্লাজমিক মডিফিকেশন, প্রোটোপ্লাজমের মধ্যে বিভিন্ন ধরনের মডিফিকেশন আসবে। কারণ সেই কোষটার লোকেশনটা কোথায়, যদি দেখা যায় সেটা মনে করো এপিডার্মিসে হয় কোষটা, তাহলে তার সঙ্গে কিন্তু গঠনগত এবং কার্যগত পার্থক্য থাকবে। কোথাকার কোষ, প্যানক্রিয়ামের কোষে পার্থক্য থাকবে, তাই না। এই জন্য কিন্তু প্রোটোপ্লাজম মডিফিকেশন হবে। এবং যদি দেখা যায় যে জাইলেম ট্যাকিয়া, তারপরে স্ক্লেরেনকাইমা তৈরি হয়, তাহলে প্রোটোপ্লাজমই ধ্বংস হয়ে যাবে, প্রোটোপ্লাজম থাকবে না। তারা শুধুমাত্র ইনার্ট সাবস্টেন্স হিসেবে থাকবে। তারা কি করবে, উদ্ভিদকে সাহায্য করবে, স্ট্রংনেস মানে শক্ত প্রদান করবে, যাতে ঝড়ে না পড়ে যায়, সেই জন্য। গ্রোথ রেট, ভেরি ভাইটাল জায়গায় এসেছি আমরা। এবার গ্রোথ রেটটা কি জিনিস, গ্রোথ রেট মানে কি,
বৃদ্ধির হার। তাহলে কোনো একক সময়ে কোনো একটা কোষ বা কোনো একটা অঙ্গ বা কোনো একটা উদ্ভিদ যে পরিমাণ তার বৃদ্ধি ঘটে একক সময়, সেটাই বৃদ্ধির হার। ঠিক? মানে টি সময়, একক সময় বলতে টি সময় ধরো, এবং মনে করো একক সময়কে আমরা ধরে নিলাম যে 10 মিনিট, 10 মিনিট আগে আর 10 মিনিট পরে। তাহলে একক সময় বৃদ্ধি পেতে একক সময়কে আমরা কি বলতে, যেটা বৃদ্ধি শেষে হলো সেটা হচ্ছে এলটি বলতে পারি, ক্যাপিটাল এলটি বলতে পারি। আর যেটা ইনিশিয়েশন মানে শুরুতে যেটা ছিল, L0 বলতে পারি। পারি কি না? তাহলে এর সঙ্গে কি যুক্ত হবে? রেট এবং টাইম। তাহলে বলতে পারি LT ইজ ইকুয়াল টু L0 প্লাস RT। আমি কিন্তু সূত্রটা বলেই দিলাম এখানে, আমরা যাচ্ছি আস্তে আস্তে। সেটাই বলা হচ্ছে, ওটা হচ্ছে কিসের? লিনিয়ার ক্ষেত্রে। আর যদি তোমার রিলেটিভ গ্রোথ হয় তখন কিন্তু সূত্রটা পাল্টে যাবে। আমরা প্রথমে বলেছি লিনিয়ার গ্রোথে কি হয়, প্রতি ডিভিশনে একটি মাত্র সেল অ্যাড হয়। আর জিওমেট্রিতে কি হয়, মানে এক্সপোনেনশিয়াল গ্রোথ হয়। সেগুলো লিনিয়ার অ্যারিথমেটিক ডিভিশনে আমরা পাবো হচ্ছে লিনিয়ার, আর এক্সপোনেনশিয়াল গ্রোথে আমরা পাবো হচ্ছে এস কার্ভ। এস কার্ভ অনেক জায়গায় পড়েছি, ব্যাকটেরিয়াল যখন আমরা তাদের বৃদ্ধি দেখেছি সেখানে এস কার্ভ দেখেছি। এস কার্ভ কেন না, এস কার্ভ হচ্ছে প্রথম হচ্ছে ল্যাগ ফেজ থাকে, তারপর হচ্ছে লগ ফেজ থাকে, তারপর হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি বন্ধ হয়ে যায়, কারণ নিউট্রিয়েন্টসের অভাবে। প্রত্যেক জায়গায় নিউট্রিশনটা ভাইটাল ব্যাপার। যদি কোনো কারণে, যেটা তুমি ইয়েতে পাবে, যে সেভেট কার্ড ইকোলজিতে পারবে, সেখানে যদি ল্যাবরেটরিতে যদি আমরা নিউট্রিশন দিয়েই যাই, তাহলে আমরা যে সেভেট কার্ডটা পাবো, আর এখানে পাবো হচ্ছে এস সেভেট কার্ড। তাহলে রেট কাকে বলছে? ইনক্রিজ গ্রোথ পার ইউনিট টাইম is termed as growth rate. Thus, rate of growth can be expressed mathematically. করতে পারি আমরা। An organism or a part of organism হতে পারে তার একটা কোন অংশ, can produce more cell in a variety of ways, বিভিন্ন ভাবে তার সংখ্যাধিক্য করতে পারে। ঠিক আছে? কোনো একটা অর্গানিজমও বাড়াতে পারে বিভিন্ন ভাবে, কোষের সংখ্যাধিক্য বাড়াতে পারে, বা তার কোনো পার্টে একটা আম ফলেছে, সেটা আস্তে আস্তে বাড়বে সেভাবে। The growth rate show an increase the many that may arithmetic or geometric. ফিগারে দেখাবে, তার আগে আমি যেটা পড়েছি সেটা একটু দেখাবো। সেল ডিভাইড ফার্স্ট জিওমেট্রিক্যালি, এইটা একটু বোঝার দরকার। বুঝতে পারলে কিছু? ডিভাইড জিওমেট্রিক্যালি, তারপরে ম্যাথমেটিক্যালি। ব্যাপার হচ্ছে, যদি আমি একটা যদি এই মনে করো একটা জাইগোট, এই জাইগোটটা প্রথমে এই বিভাজিত হলো দুটো, তারপরে চারটে বিভাজিত হলো, তারপরে পেরিফেরাল গ্রোথ হলো। এই করতে করতে কোষের মন্ড তৈরি হয়ে গেল। ঠিক আছে? তখন সেটাকে আমরা ভ্রূণ বলছি। এই ভ্রূণই তো তারপরে বের করবে হচ্ছে রেডিকেল আর হচ্ছে প্লিভেল। ক্লিয়ার হয়েছে? তাহলে এই যে ভালো করে বোঝো, প্রথম হচ্ছে কিন্তু জিওমেট্রিক্যাল ফেজ, তারপরে এখানে যখন হবে অ্যারিথমেটিক। ঠিক? সেই জন্য বলা হচ্ছে the meristematic mitotic cell division in root tip and shoot tip is like arithmetic phase. Particularly, যেমন এক, ওই যে সেই এক, এই হলো
এই তৈরি করলো, মনে পড়ছে? ক্লিয়ার? তাহলে আমি ডিপ যেগুলো করছি সেগুলো হচ্ছে কি পার্মানেন্ট সেল। তাহলে প্রতি সেল ডিভিশনে একটা করে, এই সেল ডিভিশনে একটা করে যোগ হয়েছে, মানে 1 থেকে 2 হয়েছে, 2 থেকে 3 হয়েছে, 3 থেকে 4 হয়েছে, 4 থেকে 5 হয়েছে, 5 থেকে 6 হয়েছে, 6 থেকে 7 হয়েছে, বাড়ছে, আর বাকিটা হয়ে যাচ্ছে। তাহলে এটা অ্যারিথমেটিক, একটা লিনিয়ার। আমরা যদি এটাকে লাইন, এটা টাইম, টিআইএমই টাইমের সঙ্গে যদি এর সংখ্যা বৃদ্ধিটা করি, ইনক্রিজ সেল নাম্বার, তাহলে আমরা কি দেখবো না এরকম একটা লিনিয়ার পাবো, তাই পাবো না? কিন্তু জিওমেট্রিক ক্ষেত্রে কি একটা জাইগোট অর এমব্রায়ো মাইটোটিক সেল ডিভিশন লাইক জিওমেট্রিক্যাল গ্রোথ, সেখানে কি হচ্ছে প্রথমে দেখালাম এই, তারপরে এই, তারপর এই, তারপরে তার পাশে গ্রোথ হবে, তারপরে এরকম কোষের বল হবে, ভুঁড়ো তৈরি হচ্ছে। তাহলে কি হচ্ছে দুই, একটা ছিল সেখান থেকে দুটো হলো, একটা হচ্ছে জাইগোট, একটা হচ্ছে জাইগোট, এবং দুটো কোষ হচ্ছে, দুটোই হচ্ছে রেস্টিটিউশন সেল। তারপরে এই যে দুটো হচ্ছে, এই দুটোই আবার দুটো তৈরি করছে, এই দুটো আবার দুটো তৈরি করছে, এরাও আবার দুটো তৈরি করবে, এরাও, এটাও দুটো তৈরি করবে, এও দুটো তৈরি করবে, এও দুটো, এগুলো তো হতে থাকবে। সেই জন্য 1, 2, 4, 8, 16, 32, 64, 128, 256, 512। এই এর এর রেখাচিত্রটা, এই যে প্রথমে কি হলো, প্রথমে ভালো করে বুঝবে, প্রথম দিকে কম, তাহলে প্রথম দিকে এরকম এরকম যাচ্ছে, বেশি উঠছে না। এবার দেখো 256 ঝপ কথা ডবল হচ্ছে, তারপরে 1000 কত হবে, 24 হবে, এর পরেরটা 1024 হবে, তাহলে এর পরেরটা একদম এইরকম উঠে যাবে সোজা। এবার নিউট্রিশন খাবার যখন পাবে না, তখন আস্তে আস্তে কি হবে, সে একটা নর্মাল জায়গায় ফিরে আসবে। তাহলে এটা অনেকটা এস এর মধ্যে হলো না, এটা এস কার্ভ তৈরি হবে। আমি তো বললাম এটা তুই তো পড়েছিস তো, এখনো পড়েছিস না? তোর কোশ্চেন কিন্তু রেডি, আমি কোশ্চেন দিয়ে দেবো ওখানে, ইকোসিস্টেমে এটা পড়ে রাখো, তাড়াতাড়ি করে এগোতে হবে। এই ডায়াগ্রামটা পরে, এই ডায়াগ্রামটা বিভিন্ন ছাত্রছাত্রী কিন্তু বোঝে না, বুঝতে পারে না, কি হয়েছে কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, এই যে ডায়াগ্রামটা এনসিইআরটি ফুল ডায়াগ্রাম, এখান থেকে কিন্তু কোশ্চেনটা আসে। ফার্স্ট টাইম দেখাচ্ছে, খুব ইজি। দেখো এটা হচ্ছে অ্যারিথমেটিক গ্রোথ। না 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 না, এই ডায়াগ্রাম তোমার এনসিটি ডায়াগ্রাম একটু মাথায় বুদ্ধি থাকলে ধরা যাবে। এখানে কটা কোষ, দুটো, এখানে কটা, তিনটে, এখানে চারটে, এখানে পাঁচটা, এখানে ছটা। দেখেই বোঝা যাচ্ছে কি প্রতি সেল ডিভিশনে একটা করে বেড়েছে নাকি কোষ? হ্যাঁ বেড়েছে তো, একটা করে বেড়েছে। তার মানে এর উপরে যদি আমি ধরি, তাহলে এইখানে একটা কোষ ছিল, সেখান থেকে দুটো হয়েছে, ঠিক আছে, এটা এক। তো দুই দিয়ে নিয়েছে, আমার তাতে কোনো আপত্তি নেই। তাহলে দুই মানে এক, এখানে যদি 1, 2, 3, 4, 5, কটা ডিভিশন, 1, 2, 3, 4। তাহলে দুটো থেকে সেল যদি ধরি, 4টে ডিভিশন পরে 6টা হয়, কিন্তু এক থেকে যদি ধরি 5টা ডিভিশন পরে 6টা হয়। তাহলে এটা অ্যারিথমেটিক গ্রোথ, তাহলে এর হচ্ছে লিনিয়ার, লিনিয়ার হবে সেটা। জিওমেট্রিক গ্রোথ কি জায়গাটার ক্ষেত্রে বলেছি। তাহলে এখানে কি হবে, প্রথমে দেখো, প্রথমে 2 ছিল, 2 থেকে 4 হলো, 4 থেকে 8 হলো, তারপর হচ্ছে 16, 32 কোষ। তাহলে প্রথমে 2, 4 এইরকম একটু ছোট্ট করে টানলো, এই যে 16 হলো, এই উঠে গেল,
এবার যদি খাবার না পায়, নিউট্রিশন অভাব দেখা দেয়, তখন সেটা আস্তে আস্তে বেড়ে যাবে, তাহলে এস শেপের গ্রোথ হবে। না, জে শেপের, জে শেপের গ্রোথটা কখন হবে? প্রথম দিকে কম, তারপরে এরকম সোজা উঠে যাবে, তার মানে নিউট্রিশন ফুড সব পাবে এখানে। এটা হচ্ছে জে শেপের গ্রোথ, জে শেপের গ্রোথ। ঠিক আছে, এবার নিচেরটা কি? নিচেরটা একটু বোঝো। এটা একটা জাইগোট। তাহলে জাইগোটের ক্ষেত্রে জাইগোট ডিভাইড করছে, দুই চারটে হচ্ছে, এই যে এইখান থেকে ডিভাইড করলো, এবার বাইরের দিকে ডিভাইড করছে। তাহলে এই জিওমেট্রিক ফেজ, এটা এই জন্য পার্থক্য কিছু নেই, ওইভাবে এঁকেছে। আর্টিস্ট দিয়ে আঁকায় তো, এনসিআরটি তো আর্টিস্ট দিয়ে আঁকায়। আলটিমেটলি এইটার পর এইটা আসা ছিল। যাই হোক, আমরা এনসিআরটির ভুল ধরলে হবে না, এনসিআরটির ভুল ধরলে পরে মুশকিল হচ্ছে। এইবার এই যে ডায়াগ্রামটা যেটা নিচেরটা আছে, সেখানে কি বলেছে? এটা হচ্ছে অ্যারিথমেটিক ফেজ। কোনটা? দিস ইজ অ্যারিথমেটিক ফেজ। ঠিক আছে, আর এই যে অ্যারিথমেটিক ফেজে পরবর্তীতে হয়েছে, আর এই অংশগুলোর থেকে যেগুলো হয়েছে পার্মানেন্ট হয়েছে, তো এই অ্যারিথমেটিক প্রথম হয়েছে, তারপর হচ্ছে তোমার পার্মানেন্ট হয়ে গেছে। তাহলে এটা অ্যারিথমেটিক, এখানে জিওমেট্রিক পাচ্ছি না আমরা। দিস সেল ডিভাইড, দিস সেল নট ডিভাইড। কোনটা ডিভাইড করছে না? এগুলো ডিভাইড করছে না। আসলে আলটিমেট এইখান থেকে বলা উচিত, সেটা দেখাতে পারিনি। এই অংশটা ডিভাইড করছে না, তার উপর অংশ ডিভাইড করছে। এখানে দিয়ে দিয়েছে সেল ক্যাপাবল অফ ডিভিশন, সেল লস ক্যাপাসিটি অফ ডিভিশন, দ্যাট ইজ পার্মানেন্ট টিস্যু, ইট ইজ কল্ড পার্মানেন্ট। Diagrammatic representation of arithmetic and geometric growth and stages during embryo development showing geometric and arithmetic phase. তাহলে এইটাই হচ্ছে, এইটা না বোঝার কোনো কারণ নেই, বুঝতে তোমাকে হবেই। এখান থেকে কোশ্চেন পড়বে, ডায়াগ্রাম করে লেভেল চেঞ্জ করে দিয়ে ডায়াগ্রাম দিয়ে দেবে। এবার আসি যে অ্যারিথমেটিক গ্রোথ কি। অ্যারিথমেটিক গ্রোথের মধ্যে কি হয় না, ফ্লোয়িং mitotic cell division, only one daughter cell continues to divide। এখানে কিন্তু বলেই দেওয়া হলো, কি বললো, যে কেবলমাত্র একটি ডটার সেল, দুটো ডটার সেল হয় মাইটোটিক সেল ডিভিশনে, তার মধ্যে একটি ডটার সেলে শুধু ডিভাইড করতে হবে, হোয়াইল আদার যেটা অন্য থাকে সেটা হচ্ছে ডিফারেন্সিয়েট হয় এবং সেটা ম্যাচিওর করে। তাহলে সেই জন্যই কিন্তু 128টা যদি সেল তৈরি হয় তোমার রুট টিপ বা সুট টিপের থেকে মেরিস্টেমেটিক সেল, তাহলে তাতে আমরা 127 বার ডিভিশন দেখতে পাই। কিন্তু সংখ্যা কিন্তু আমরা যদি ধরি, পার্মানেন্ট সেল আর হচ্ছে মেরিস্টেমেটিক সেল ধরি, সংখ্যা কিন্তু জিওমেট্রিক সংখ্যা সেখানেও কিন্তু 128টাই তৈরি হবে। 108 মানে ওখানে 128টা তৈরি হবে, ওখানে তো 512টা তৈরি হয়ে যাবে পার্মানেন্ট সেল আর ধরে। এরকম কোশ্চেন আসতে পারে যে তাহলে পার্মানেন্ট সেলের সংখ্যা কত হবে আর ইয়ের সংখ্যা কত হবে, হিসাব করে বলতে পারবে তো? এইবার কিন্তু এইবার এই কোশ্চেন কোনোদিন আসেনি যে একটি কোষ, বাড়ি গিয়ে প্র্যাকটিস করতে হয়, কোশ্চেনটা দেওয়া হলো একটি এপিক্যাল মেরিস্টেমেটিক সেল ডিভাইড করে 128টা মেরিস্টেমেটিক সেল তৈরি করেছে, কবার ডিভিশন করেছে? 127 বার। তাহলে এই মেরিস্টেমেটিক সেল থেকে বাকি তৈরি হয়েছে পার্মানেন্ট সেল, তাহলে 128টা ইয়ে ছাড়া মানে মেরিস্টেমেটিক সেল ছাড়া কতগুলো পার্মানেন্ট সেল তৈরি হয়েছে?
এই হিসেবটা করতে হবে। এইটা কোশ্চেনটা আমি দিয়ে রাখলাম, আমি এখন আর দেখাচ্ছি না, কিন্তু খুব ইজি কিন্তু। The simplest expression of arithmetic growth is, কি বলছে, the root elongation at constant rate। মানে যদি এক্সাম্পল দেয় যে রুট ইলংগেশন হচ্ছে কনস্ট্যান্ট রেটে ইলংগেশন করে, এবং এটাকে বলে লেন্থ অফ দ্য অর্গানিজম এগেইনস্ট টাইম লিনিয়ার কার্ভ ইজ অবটেইন। ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করতে গেলে এলটি, দেখতে পাচ্ছ, এলটি ইজ ইকুয়াল টু এল জিরো এন্ড প্লাস আরটি। এলটি হচ্ছে কি, লেন্থ অফ দ্য টাইম, লেন্থ এট টাইম। মনে করো 7 দিনে তার লেন্থ তৈরি হয়েছে, সাপোজ মনে করো 50 সেন্টিমিটার। তাহলে প্রথম, হ্যাঁ, এবার এটা এটা কত না, এটা ছিল হচ্ছে তোমার 7 দিন আগে ছিল হচ্ছে সাপোজ ধরো তোমার হচ্ছে 5 সেন্টিমিটার, 7 দিন পরে 50 সেন্টিমিটার। তাহলে রেট কত, টাইমটা হয়ে গেছে 7 ঘন্টা, না করে দিন করতে পারো, ঘন্টা করতে পারো। আর রেট তাহলে কত হবে, সেখান থেকে যদি অঙ্কও দেয়, টোটালটা এখানে টোটাল ইনক্রিজ, এটা হচ্ছে লেন্থ কত বেড়েছে, লম্বায় কত বেড়েছে, আমি তা বলিনি, কিন্তু লম্বায় বাড়ছে হচ্ছে, এখানে দেওয়া আছে যে মনে করো 50 সেন্টিমিটার, এলটি ইকুয়াল টু 50 সেন্টিমিটার, আর এটা ইকুয়াল টু 5 সেন্টিমিটার, টি ইকুয়াল টু 10 আওয়ার্স। আর কত বার করা যাবে না, তাহলে এই এই ব্যাপারটাই আসতে হবে। এখান থেকে যদি কোনোদিন অঙ্ক দেয়নি, না দেওয়ার তো কোনো কারণ নেই, দিতেই পারে, সেই জন্য হচ্ছে টি হচ্ছে হচ্ছে পরিণত অবস্থা, কি দৈর্ঘ্য, আর জিরো হচ্ছে, এল জিরো হচ্ছে প্রথমে কতটুকু ছিল, আর আর হচ্ছে গ্রোথ রেট, আর টি তো হচ্ছে টাইম। তাহলে এই করে যদি, হ্যাঁ, সবকিছু বার করা যাবে। তাহলে এটা হচ্ছে লিনিয়ার গ্রোথ। লিনিয়ার গ্রোথটা কিভাবে হয় সেটাই এখানে দেখানো হয়েছে। হাইট অফ দ্য প্ল্যান্ট কতটুকু বাড়ছে, আর এখানে টাইম, কত টাইম দেওয়া হয়েছে। প্রত্যেকটা লিনিয়ার গ্রোথ বাড়বে, কারণ কি, প্রতি সেল ডিভিশনে একটা করে সংখ্যা বেড়েছে তো, তাই না, সেটা কনস্ট্যান্ট লিনিয়ার গ্রোথ। জিওমেট্রিক গ্রোথ কি আগে বুঝিয়ে দিয়েছি, এবার সেখানটা আসি। লেট আস নাও সি হ্যাপেন্স ইন জিওগ্রাফি, কিরকম ভাবে হয়। মোস্ট সিস্টেমস, মানে ওই একটুখানি জায়গা বাদে প্ল্যান্টের সমস্ত সিস্টেমই কিন্তু জিওমেট্রিক। এটা বুঝতে পেরেছো তো, এপিকাল মেরিস্টেম, মেরিস্টেম বাদে আর যা যা হবে, মেরিস্টেমের যে ডিভিশন হবে, সব জিওমেট্রিক। তাহলে তো হবে না, তাহলে অত দেহ তৈরি হবে না। তাহলে মোস্ট সিস্টেম দ্য ইনিশিয়াল গ্রোথ ইজ স্লো, খুব আস্তে আস্তে হয়, সেটাকে আমরা ল্যাগ পিরিয়ড বলি। ইট ইনক্রিজ রেপিড আফটার ডে, তারপর খুব তাড়াতাড়ি বাড়ে, যেটাকে বলি এক্সপোনেনশিয়াল রেট, এটাকে লগ বা এক্সপোনেনশিয়াল ফেজ বলি। হিয়ার বোথ প্রোজেনি সেলস ফলোইং মাইটোটিক ডিভিশন, বোথ প্রোজেনি সেল, কোন প্রোজেনি সেল, মেরিস্টেমের দুটো, এপিকাল মেরিস্টেম এন্ড আদার্স মেরিস্টেম, progeny cells following mitotic cell division retain the ability to divide and continue to grow, continue to do so. However, the limited nutrient supply, যদি সাপ্লাই কমে যায়, কমলে তো বাধ্যই, কমতে তো বাধ্যই, the growth slow down leading to saturated phase, মানে ক্যারিং ক্যাপাসিটির মধ্যে থাকছে, তারপরে বাড়ছে না। ইকোলজি ক্যারিং ক্যাপাসিটির কথা বলছি, বাড়তে তো পারবেই না, খাদ্য না পেলে বাড়বে কি। তাহলে ক্যারিং ক্যাপাসিটি ওই যে সেটা হচ্ছে স্যাচুরেশন ফেজ বা স্টেশনারি ফেজ। তাহলে কি হলো, প্রথম হচ্ছে ল্যাগ হচ্ছে এস এর গোড়া, লগ হচ্ছে এস এর মাঝখান, আর ওই স্টেশনারি ফেজ হচ্ছে এস এর মাথা। ইফ এ প্লট দ্য প্যারামিটার অফ গ্রোথ এগেইনস্ট টাইম, যদি টাইমের এগেইনস্টে আমরা প্যারামিটার গুলো বসাই, কিভাবে কিভাবে বাড়ছে, সেল ডিভিশন হয়েছে, তাহলে সিগময়েড কার্ভ বা এস কার্ভ ফিগার পাবো।
A sigmoid curve is characterized of living organism, very important কিন্তু living organism, নন লিভিং এর ক্ষেত্রে কিন্তু এই জিনিস আমরা পাবো না। কেন পাবো? তার তো কোনো রকম চেঞ্জই হবে না, আর যে চেঞ্জটা হবে সেটা সেটা জলে ভিজে মোটা হবে, আবার জল চলে গেলে শুকিয়ে যাবে। গ্রোয়িং ইন নেচার, এবং তাকে ন্যাচারাল এনভায়রনমেন্টে থাকতে হবে সিগময়েড কার্ভ করতে গেলে। তাকে যদি আমরা ল্যাবরেটরিতে আর্টিফিশিয়াল ভাবে আমরা চাষ করি তাহলে কিন্তু জে সেভেট পেয়ে যাবো। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে জে সেভেট পেয়েছি না, খাবার সাপ্লাই দেওয়া হবে খাবার টাবার। ইট ইজ টিপিক্যাল ফর সেল, টিস্যু অ্যান্ড অফ প্ল্যান্ট। এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে যে সূত্রটা সে হচ্ছে W1 = W0 ERT। এই ই এর ব্যাপারটা বলি, এটা হচ্ছে একটা লগারিদম। যেমন কিসের উদাহরণ দিই, হ্যাঁ, আর্থকুয়েক রেক্টারেসের যদি 1 হয়, রেক্টারেসের যখন 2 দেখাচ্ছে তার মানে কি 2 বাড়লো না, কিন্তু 1 বাড়লো না, কিন্তু সেটা 10 গুণ বাড়লো। তার মানে 1 থেকে 2 = 10। যদি 3 হয় তাহলে 10 × 10 100, যদি 4 হয় 1000, যদি 5 হয়, রেক্টারেসে 5 মানে 10,000 গুণ কিন্তু কম্পন সৃষ্টি হয়েছে। ঠিক এই লগারিদম তাই, টেবিল আছে, টেবিলে তাই দেখায় না? না না, অনেক খুব আছে, আমার জানা নেই। এইটার যে সূত্র হচ্ছে W1 = W0 ERT। ERT হচ্ছে স্কয়ার পয়েন্টে আছে কিন্তু। তাহলে W1 হচ্ছে ফাইনাল সাইজ, সেটা ওয়েট হতে পারে, হাইট হতে পারে, নাম্বার হতে পারে। W0 হচ্ছে ইনিশিয়াল সাইজ, ইনিশিয়াল পিরিয়ডে কি ছিল। আর হচ্ছে গ্রোথ রেট। এই গ্রোথ রেট কিন্তু রিলেটিভ গ্রোথ রেট। আবার কিছু ক্ষেত্রে আমরা কিন্তু স্ট্রেট গ্রোথ রেটও বার করতে পারি। আর টি হচ্ছে টাইম অফ গ্রোথ, এই সূত্র দিয়ে। আর এটা হচ্ছে E = বেস অফ ন্যাচারাল লগারিদম। এটা টেবিল থেকে বার করতে হয়, এটা তো আমাদের দরকার নেই। Here R is the relative growth rate, very important line. R is relative growth rate. রিলেটিভ কখন হয়? একটার সাপেক্ষে আরেকটা। ওই যে এতক্ষণ ধরে গল্প করে আসছিল যে 5 সেন্টিমিটার পাতা, সেটা 10 সেন্টিমিটার হয়েছে 50 থেকে 55। তাহলে এটা আপেক্ষিক, একটার সাপেক্ষে আরেকটা, সেই জন্য রিলেটিভ গ্রোথ রেট। And is also measured the ability of the plant to produce new plant material, ঠিক আছে, referred to as efficiency index। এখান থেকে কোশ্চেন করে দেবে কিন্তু। তাহলে এফিসিয়েন্সি ইন্ডেক্সের উপর কিন্তু এটাও ডিপেন্ড করবে আরটা। আর আর এই যে W1 কার উপর ডিপেন্ড করে? W0 কি ছিল, এখানে তো রিলেটিভ, ওইটার উপর নির্ভর করবে। যেমন একটা 5 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটার হয়েছে, আরেকটা 50 সেন্টিমিটার থেকে 55 সেন্টিমিটার হয়েছে। তাহলে ওইটা কিন্তু ডিপেন্ড করছে যে ইনিশিয়াল তার কি ছিল, W0 = কত ছিল, তার উপর ডিপেন্ড করবে W1। এখান থেকে এমসিকিউ হওয়ার সম্ভাবনা। এই হচ্ছে আইডেন্টিক্যাল সিগময়েড গ্রোথ। ঠিক আছে, সাইজ আর ওয়েট একদম এনসিইআরটি ডায়াগ্রাম কিন্তু। ল্যাগ ফেজ কোনটা ভালো করে বুঝে নিও, এক্সপোনেনশিয়াল ফেজ এন্ড স্যাচুরেটেড ফেজ। এই ল্যাগ ফেজ এখানে ওই যে বলছিলাম 2, 4, 6 অবধি হয়েছে, 2, 4, 8 হয়েছে, তারপরে বাড়া শুরু করেছে 16, 32, 512 এবার বেড়ে গেল। হ্যাঁ, এটা তো সুন্দর ল্যাগ। আর হচ্ছে লং। লং মানে আমরা মানে মনে রাখার ব্যাপার হচ্ছে লগ কাদের বলে, গাছের গুড়ি লম্বা লম্বা হয় না, লগ। এবার যেটাতে ঢুকছি সেটা হচ্ছে যে কোয়ান্টিটেটিভ, পরিমাণগত কম্পারিজন বিটুইন গ্রোথ অফ লিভিং সিস্টেম ক্যান অলসো বি মেড ইনটু মেজার। তাহলে লিভিং সিস্টেমের ক্ষেত্রে পরিমাণগত কম্পারিজন আমরা দুভাবে মেজারমেন্ট করতে পারি। কি না, অ্যাবসলিউট গ্রোথ রেট, আরেকটা কি বলছি আমরা, রিলেটিভ গ্রোথ রেটের সাহায্যে।
measurement of measurement and the comparison of total growth per unit time is called absolute growth. তার মানে পার ইউনিট 7 দিনে 5 থেকে 10 সেন্টিমিটার হয়েছে, 5 সেন্টিমিটার বেড়েছে, তাহলে এটা হচ্ছে অ্যাবসলিউট গ্রোথ। 7 দিনে বড় পাতাটা কত বেড়েছে? 50 থেকে 55 হয়েছে, তাহলে অ্যাবসলিউট গ্রোথ হলো 5। দুটোর ক্ষেত্রে অ্যাবসলিউট গ্রোথ 5। রিলেটিভ গ্রোথ তাহলে কত সেটা আমরা তাহলে দেখব। The growth of the given system per unit time. Absolute growth, absolute. Relative growth তো একটা পরিপ্রেক্ষিতে আরেকটা আসবে। The growth of the given system per unit time expressed on a common basis per unit initial parameter কত ছিল ভালো করে বুঝবে, প্রথমে কত ছিল তার প্যারামিটার is called relative growth। এই ক্ষেত্রে হচ্ছে 10% এবং 100%। ফিগার 13.7 ভেরি ইন্টারেস্টিং। 13.7টা আমাকে দেখে নিই। এই যে 13.7 এই পাতাটাতে 5 সেন্টিমিটার ছিল, 7 দিন পরে হয়েছে 10 সেন্টিমিটার, তাহলে বেড়েছে 5 সেন্টিমিটার, অ্যাবসলিউট গ্রোথ। এটা 50 সেন্টিমিটার পাতা ছিল, এটা হচ্ছে কচি পাতা, এটা হচ্ছে বড় পাতা, পরিণত পাতা, তখন তো বৃদ্ধি কম হবে। তাহলে 50 সেন্টিমিটার ছিল। একই গাছের দুটো পাতা, একটা হচ্ছে কচি পাতা একদম আগার দিকের পাতা, তার বৃদ্ধি তাড়াতাড়ি হবে, আর নিচের পাতাটার বৃদ্ধি তাড়াতাড়ি একবার হয়ে গেছে, এবার সে গ্রোথটা আস্তে আস্তে হবে। সেও 7 দিন বাড়িয়েছে 55, তার মানে অ্যাবসলিউট গ্রোথ কত? 5 সেন্টিমিটার। কিন্তু রিলেটিভ গ্রোথ কত? এখানে 5 ছিল, হয়েছে 10, ডবল হয়েছে, তার মানে 100%। এখানে 50 ছিল, তার থেকে 55 হয়েছে, 5 বেড়েছে। 5 বাড়লে 50-এ 5 বাড়লে 100-তে কত বাড়বে? 10, তাহলে কত? 10%। তো বোথ প্রসেস, এখানে বোথ প্রসেস সেম অ্যাবসলিউট গ্রোথ। Net 5 centimeter square in 7 days। 7 days টা আমি ধরে নিয়েছি, বাট হাই রিলেটিভ গ্রোথ রেট কি বলছে? is in leaf A 100% while in leaf B 10%। এটাই হয়েছে, সেটা এখানে বলা হয়েছে। Diametric comparison of the absolute and relative growth rates, both leaves A and B have increased their size by 5 centimeter square in a given time। আমি এখানে 7 নিয়েছি, given টাইমটাকে 7 দিন নিয়েছি মনে করো, বা 7 আওয়ার। 2 এটা হচ্ছে a-1 এবং a টু দি পাওয়ার 1, আর বিটা হচ্ছে b টু দি পাওয়ার 1 মেরেছি এটা। সেই জন্য এখানে বলছে, ফিগারে বলছে two leaves A and B are drawn that are different in size but shows absolute increase in area in a given time to give leaves A to the power 1 and A to the power B to the power 1. However, one of them, that is A, shows much higher relative growth। ঠিক আছে, সেটা এখানে দেখানো হয়েছে। তুমি যদি অঙ্কটা দেখতে চাও তাহলে এই অঙ্কটা এই যে আমি করে রেখেছি এক্সট্রা করে, অঙ্কটা এইভাবে করলে পরে এই রেজাল্টটা দেবে। খুব সিম্পল ব্যাপার। কন্ডিশন অফ গ্রোথ, এটা কন্ডিশন তো আগে আলোচনা করেছি। ওয়াটার, নিউট্রিয়েন্টস, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, এগুলো সবগুলো তো প্রয়োজন। সেগুলো হচ্ছে ওয়াটার, অক্সিজেন and nutrients are very essential elements for growth। কার্বন ডাইঅক্সাইড কি এসেন্সিয়াল না? অবশ্যই এসেন্সিয়াল। The plant cell grow in size by cell enlargement which in turn requires water। তাহলে বৃদ্ধি হতে গেলে জলের প্রয়োজন, কারণ ভ্যাকুয়ামকে জল নিতে হবে, টার্জিডিটি করতে হবে, তাহলে তার বৃদ্ধি হবে। এবারে টার্জিডিটি, দেখো টার্জিডিটি করার ক্ষেত্রে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। সেল ওয়াল, প্লান্ট সেলের ক্ষেত্রে সেল ওয়াল সে তো ভাঙে চড়ে না, কিন্তু এনজাইমেটিক কিছু কেমিক্যালের মাধ্যমে সে কিন্তু ছেড়ে ছেড়ে আসতে পারে। পড়িয়েছিলাম সেল ডিভিশনে। যখনই ছেড়ে ছেড়ে আসবে তখন কি হবে? এর কোষের মধ্যে
প্রোটোপ্লাজমের মধ্যে জল আছে, চাপ পড়বে, বাইরের দিকে বেরোবে, সেল ইলাঙ্গেশন করবে। বুঝতে পারছো? সেল ইলাঙ্গেশন করার কতগুলো মানে আছে, কি হয় এই কথা, এগুলো না জানলে পরে নিজে দুটো সেল, এই মনে করো একটু দেখাই, নাহলে একদম নলেজটা একদম অধরা থেকে যাবে। কোথায় গেল কাজ? এই হচ্ছে দুটো সেল, এই একটা সেল আর এই একটা সেল পাশাপাশি আছে, তাহলে এইটা হচ্ছে সেল ওয়াল এবং মিড লেভেল। এখান থেকে প্রথমে হাইড্রোজেন আয়নকে পাস করায় এবং অ্যাসিডিক হয়ে যায়। কেন? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড মানে অক্সিন মাইনাস চার্জ থাকে, আমি এইটা দিয়ে বোঝাই তাহলে সুবিধা হবে, তাহলে পুরো জিনিসটা বুঝতে পারবে। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড কি? এরা সেল টু সেল ডিফিউশনের মাধ্যমে চলে, কোনো জাইলেম ফ্লোয়েমের মাধ্যমে না কিন্তু। ঠিক আছে? এবার এ কি করে, প্রথমে যাবে তার আগে হাইড্রোজেন আয়নকে পাস করাবে, এবং হাইড্রোজেন আয়ন এখানে একটা কেমিক্যাল আছে, তার মাধ্যমে একে কি করবে, এই অংশতে ওই ছিল হচ্ছে খুব ঘন ঘন এরকম এরকম ছিল তোমার সেল ওয়াল, সেটাকে লুজ করে দিল। বুঝতে পারছি ব্যাপারটা? এবার এই যখনই হলো জল H2 হু করে, এই H2 হু করে এই কোষে ঢুকে গেল, কোষে ঢোকার সঙ্গে সঙ্গে এর আকারটা বাড়বে কিনা? হুম, এ তো অলরেডি বৃদ্ধি ছিল, বড়ই ছিল, সেখান থেকে পরেরটা আসছে, তাহলে এর যখনই আসলো ভ্যাকুয়ালটা বেড়ে গেল। তাহলে এই যে সেল ইলংগেশন বৃদ্ধি করার এই একটা প্রসিডিউর। আমি উদাহরণটা দিলাম ইন্ডোল অ্যাসিডিক অ্যাসিড কিভাবে যায় সেই মাধ্যমে। এইরকম যত মাইনাস চার্জের বিভিন্ন কেমিক্যাল তারা যখন যায় তখন এইভাবেই যেতে হয় তাদের মধ্যে। সাংঘাতিক ব্যাপার, সত্যি কি সৃষ্টি, বললে অবাক লাগে যে এটা হয় কোনদিন ভাবতে পেরেছি আমরা? এরকম ঘটনা ঘটে কোষে, কোথায় কোন জায়গায় কিভাবে ঘটছে? সেল টু সেল যখন কেমিক্যাল যাচ্ছে এমনি এমনি যেতে পারছে না। এইখানে আরেকটা জিনিস কাজ করে, সিমপ্লাস আর হচ্ছে অটোপ্লাস, দুটোই কাজ করে এখানে। সাইটোপ্লাজমের মধ্যে দিয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে ইনার সাবস্টেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে, দুটো একসঙ্গে কাজ করে। যত জানবি তত কিন্তু আনন্দ পাবি। দেখো একটা জিনিস হচ্ছে যে অলরেডি পৃথিবীতে বিভিন্ন জিনিস, গাছ, উদ্ভিদ, প্রাণী সবকিছু হয়ে রয়েছে, মানুষ কিচ্ছু করছে না, সেগুলোকে শুধু আবিষ্কার করছে। মানুষ নতুন করে কিছু করছে? নতুন করে জানা। এবং এবং আরো ইন্টারেস্টিং যে মানুষ বুঝতে পারছে যে এই কোর্সটাতে যদি এইটা আমি পুশ করাই তাহলে এটা যেতে পারবে, কার মাধ্যমে? না, একটা জিনিস অলরেডি এক্সিস্ট সেটার উপর ডিপেন্ড করে কিন্তু শিখছে। সেই জন্য একটা পাওয়ার নিশ্চয়ই আছে যে এই সমস্ত কাজগুলো করে রেখেছে, এর না অস্বীকার করতে যাওয়ার জায়গা নেই। টার্জিডিটি মানে রসস্মৃতি অফ দ্য সেল হেল্প এক্সপানশন অফ গ্রোথ, তাই তো নাকি? টার্জিডিটি অফ সেল এক্সপানশন যখন করবে তখন কিন্তু টার্জিডিটি বিশেষভাবে দায়ী, যেটা এতক্ষণ বোঝালাম। Thus, plant growth and further development is intimately linked to the water. Water ছাড়া হয় না। Water also provides the medium of enzymatic reaction. তাহলে ওয়াটারে যে এনজাইমেটিক রিঅ্যাকশনের কাজ করে, খালি খালি এরা কি ফ্যাক্টর হিসেবে কাজ করছে? কেন? এনজাইমেটিক তার মাধ্যমে তো হচ্ছে ওয়াটার। অক্সিজেন রিলিজিং মেটাবলিক এনার্জি, অক্সিজেন ছাড়া হবে না অ্যারোবিক রেসপিরেশন, সেখানে যে এনার্জি বার করতে হবে সেই অ্যারোবিক রেসপিরেশন দরকার, আমরা শ্বসনে পড়ে এসেছি। নিউট্রিয়েন্টস মাইক্রো ম্যাক্রো বোথ আর এসেনশিয়াল, দুটোই আমাদের প্রয়োজন, দুটোই উদ্ভিদের ক্ষেত্রে প্রয়োজন। রিকোয়ার্ড বাই দ্য প্লান্টস ফর সিনথেসিস অফ প্রোটোপ্লাজম এন্ড যেমন ক্যালসিয়াম দরকার, নাইট্রোজেন না হলে অসম্ভব ব্যাপার, এগুলো সোর্স অফ এনার্জি।
সমস্ত যে এসেন্সিয়াল মাইক্রো ম্যাক্রো যেগুলো আসে সেগুলো তো সব তো এনার্জি নিয়েই তো ঢুকছে। ইন অ্যাডিশন, এভরি প্ল্যান্ট অর্গানিজম হ্যাজ এ অপটিমাম টেম্পারেচার। একটা নির্দিষ্ট টেম্পারেচার যদি বেশি, একটা মনে করো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জন্ম আমাদের আম গাছ, এ নিয়ে যদি রাজস্থানের মরুভূমিতে পুঁতে দিই, বাঁচবে? বাঁচা তো সম্ভব না, তাই না? সেই জন্য একটা অপটিমাম রেঞ্জ বিশেষ প্রয়োজন টেম্পারেচার ক্ষেত্রে, লাইটের ক্ষেত্রে, সবকিছুর ক্ষেত্রেই দরকার। এনি ডেভিয়েশন, যদি কোনো পরিবর্তন ঘটে এই রেঞ্জের, কুড বি হার্মফুল অর ডেট্রিমেন্টাল টু সার্ভাইভাল, বাঁচাই তার দুষ্কর হয়ে যাবে। এনভায়রনমেন্টাল signals such as light and gravity also create certain phase stage of growth. দেখো, আমরা লাইটের ব্যাপারটা বুঝে গেছি, গ্র্যাভিটিটা তো বিশেষ দরকার। অক্সিজেনের এটা পড়ে, এই ডিফারেন্সিয়েশন এগুলো পরের দিন পড়াবো। হ্যাঁ, 7টায় তো চলে যেতে হবে। আজকে এইটা পড়িয়ে আমি যাই। এই দেখো, এইটা না বোঝালে তো হবে না, এইটা বোঝো। এই একটা টব, এই টবে এই একটা গাছ, ঠিক আছে? এই একটা গাছ, আর এটা এই মূলের দিকে এইটা। যদি আমি কোনো একটা প্ল্যান্টের যদি অ্যাক্সিসটাকে, মানে মূল এবং কাণ্ড, রুট এন্ড শুট, এটা হচ্ছে শুট, আর এটা হচ্ছে রুট। এই সূর্যের আলো, ভালো করে বোঝো, এই সূর্যের আলো দিকে আমি ডাকি, তাহলে কি হবে না, এখান থেকে সূর্যের আলো এবং তোমার অক্সিজেন তো একটা কেমিক্যাল নাকি, এরকম ছিল যে সূর্যের আলোক পড়লো, দুটোর জায়গায় পড়লো, দু জায়গায় পড়লো, এবং শুটে থাকে হচ্ছে 75%। আমি যদি এভাবে রাখি, বলছি আমি, এটা তো এক্সপেরিমেন্ট হচ্ছে, আর 25% থাকে হচ্ছে রুটে। তখন কি হলো, পরবর্তীতে চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে কি হলো যে না, এর গ্র্যাভিটির জন্য এদিকে নেমে আসলো, অক্সিজেন এখানে নেমে আসলো, ভালো করে বুঝবে, এগুলো অক্সিজেন। অক্সিজেন নেমে আসলো। এবার আমরা জানি কি, অক্সিজেন যেদিকে তার বিপরীত দিকে বৃদ্ধি, অক্সিজেন যেদিকে তার বিপরীত দিকে বৃদ্ধি। এবার যখন এই যে বৃদ্ধি পাবে, কিন্তু অক্সিজেন যেদিকে যাবে সেই দিকটাই বৃদ্ধি পাবে, তার মানে আলোর বিপরীত দিকে হবে, আলোর বিপরীত দিকে হবে, অক্সিজেন যেদিকে যাবে সেদিকে হবে। অক্সিজেন এখানে এসছে, তার মানে এর এইদিকে হবে, কার ক্ষেত্রে? শুটের ক্ষেত্রে। কিন্তু জিওট্রপিক চলন, রুটের ক্ষেত্রে কিন্তু অক্সিজেনের কাজ হচ্ছে পুরো এনার্জি, পুরো বিপরীত, এইদিকে ঘুরবে। রুটের, হ্যাঁ, অক্সিজেনের কাজ তো তাই। অক্সিজেনের কাজ, এটা ছোট মানে আগের ক্লাসগুলোতে পড়ে এসেছিস, ভুলে গেছিস, সামনে পড়িস। এই যে মানে যেদিকে আলো তার বিপরীতে চলে আসে অক্সিজেন, তার মধ্যে কি অক্সিজেন 16% কিন্তু ড্যামেজ হয়, এটা কি জানো? আমি এটা একটু বলে যাই আজকে, পরের দিনে তো বলতে পারবো কিনা। এই হচ্ছে নর্মাল অক্সিজেন, এখানে সব জায়গায় আছে, ভালো করে বোঝো, এগুলো কিছু একটু জানা দরকার। এই হচ্ছে সূর্য, লাইট, তখন এইভাবে আছে, এবং এটা আস্তে আস্তে নিচের দিকে থাকবে।
যখন এবার মনে করো এইখানে চলে এসছে সূর্য, সূর্য এবার এইখানে দিলাম সূর্য, তাহলে এইদিকে সূর্য, তো এর এদিকের 75% মোটামুটি এর ক্ষেত্রে এদিকে চলে যাবে, এদিকে চলে যাবে কত, এর এখানে 50%, এটা 50% এদিকে থাকে, এদিকে 50% থাকে, এই 50%-এর 16% সূর্যের আলোকের দিকে আছে, নষ্ট হয়ে যাবে, আর 7% এই দিক দিয়ে মুভ করবে এদিকে, 7%, তাহলে কত থাকছে এদিকে 57%, এইদিকে কত থাকছে বলো 27, তাই না? 50 থেকে 16 গেল আর 7 গেল, তাহলে কত থাকলো 23, বাদ দিলে 27%। এই 57% এদিকে আসলো বলে এদের সেল ডিভিশন বেশি হচ্ছে, বুঝতে পারছি? এদেরও হচ্ছে, তুমি একটা ভাবো, এই ছিল গাছটা, এবার গাছটা যদি এইদিকে বৃদ্ধি হয় সূর্যের দিকে, তাহলে কি এইদিকে সেলগুলো বৃদ্ধি হবে কি হবে না? না হলে হবে কি করে? এইদিকে বেঁকে বেশি সেল ডিভিশন হয়েছে, কিন্তু এরও সেল ডিভিশন করতে হয়েছে, তাহলে একদম যদি না থাকে, এই ধারণাটা ছিল না, এই ধর এই ধারণাটা ছিল না যে এই যে 27% কিন্তু এদিকে থাকে, সব চলে যায় না, এইটা হচ্ছে ভাইটাল, এটা বোঝা দরকার। এবার ডিডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন, ডিডিফারেন্সিয়েশন আর রিডিফারেন্সিয়েশন, ডিডিআর, আমি জাস্ট এইটুকু দেখাবো, পরের দিন এখান থেকে শুরু করব, ডায়াগ্রামটা দেখিয়ে শেষ করব। আমরা দেখতে পাচ্ছি কি মেরিস্টেমেটিক সেল ডিভাইড করছে, এই হচ্ছে মেরিস্টেমেটিক সেল ডিভাইড করছে, ডিভাইড করে কি তৈরি করছে, একটা মেরিস্টেম, একটা হচ্ছে পার্মানেন্ট, যেটা আমরা জেনে এসেছি। এবার এর কি হচ্ছে এলংগেশন, দিস ইজ এলংগেশন হয়েছে, এটা হচ্ছে ডিডিফারেন্সিয়েশন, সরি ডিফারেন্সিয়েশন। তা কেন ডিফারেন্সিয়েশন? না, এটা পরিবর্তন হয়ে গেল, এই কোষটার থেকে এই কোষটা সেম থেকে গেল, কিন্তু এটা পরিবর্তন হয়ে এই জায়গাটায় আসলো, এই জন্য এখান থেকে এইটুকু হচ্ছে ডিফারেন্সিয়েশন। এবার এই যে ডিফারেন্সিয়েটেড সেল, এটা কোনো সময় আবার রিগেইন করতে পারে, মনে করো এটা প্যারেনকাইমা, প্যারেনকাইমা সেল, তাহলে প্যারেনকাইমা সেল এবার রিগেইন করলো ডিভিশনে, হলো মেরিস্টেমেটিক সেল, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, তাহলে এটা কি হলো, পার্মানেন্ট হয়ে গেছিল, সে পুনরায় ডিডিফারেন্সিয়েশন হয়ে আবার ভাজক কলায় চলে আসে, এই ভাজক কলা আবার মেরিস্টেমেটিক সেল তৈরি করলো, এই যে মেরিস্টেমেটিক, এই মেরিস্টেমেটিক সেল কিন্তু কিসের কাজ করছে, অন্য কাজ করছে, এর সঙ্গে এই মেরিস্টেমেটিক সেলগুলোর বা এই মেরিস্টেমেটিক সেলটার একটু পার্থক্য আছে, এটা হচ্ছে সেকেন্ডারি গ্রোথ, সেই সেকেন্ডারি এটা কি করলো না, মেরিস্টেমেটিক পরিবর্তন হয়ে পুরো ম্যাচিওর পার্মানেন্ট সেল হয়ে গেল, যেমন মনে করো তুমি জাইলেমের ট্রাকিয়া ট্রাকিড এগুলো, তাহলে এটা ডিফারেন্সিয়েশন হয়েছে, তারপর ডিডিফারেন্সিয়েশন হয়েছে, এবার আবার রিডিফারেন্সিয়েশন, তাহলে এখানে কি হচ্ছে, ভাজক কলায় পরিণত হচ্ছে দুবার, আবার দুবার পরিণত হচ্ছে স্থায়ী কলা, তাহলে প্রথম হচ্ছে বিভেদীকরণ, অবিভেদীকরণ, পুনঃবিভেদীকরণ, ক্লিয়ার? হ্যাঁ, ও বলতে পারে, এ বলতে কোনো টার্মিনোলজি নিয়ে কোনো ইয়ে নেই, ওই জন্য তো ইংলিশটা বলা ভালো।